ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণ সুন্দর একটি চাইনিজ রোমান্টিক ড্রামার গল্প নিয়ে এসেছি। অনেক দিন পরে এরকম সুন্দর একটা ড্রামা দেখলাম, এত ভালো লাগছে। ড্রামাতে আমরা একটা পাহাড়ের কোল ঘেঁষে গ্রামে বেড়ে ওঠা ছেলের সাথে একটি শহরে মেয়ের প্রেমের গল্প দেখব। আবার এখানে টুইস্টটা হচ্ছে মেয়েটা ছেলেটার থেকেও অনেক বড় ছিল, তার উপরে মেয়েটা ছিল আবার বিবাহিত। তাহলে তাদের এই প্রেমের গল্প কিভাবে শুরু হলো এবং কত চড়াই উতরাই এসেছিল ছেলেটির জীবনে, তা দেখতে হলে ড্রামাটা একদম ফার্স্ট টু লাস্ট দেখতে হবে। আমি যখন ড্রামাটা দেখতে বসেছি আমি এক দেখায় প্রায় 25টা এপিসোড দেখে ফেলেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। আর সুন্দর এই ড্রামার নামটি হচ্ছে স্নাইপার বাটারফ্লাই। ড্রামার শুরুতেই আমাদের 2024 সালের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা একজন ক্রিয়েটিভ ডিরেক্টরকে দেখতে পাই। এই মেয়েটির নাম হলো চেনজিন। চেনজিন আমাদের এই ড্রামার নায়িকা। এখন তার বয়স কম করে হলেও 28-29 বছর হবে। সে ফোনে তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিল। হঠাৎ করে রাস্তার অপোজিটে সে একটি ছেলের দিকে তাকিয়ে থাকে, আর এপাশ দিয়েও ততটুকু দূরত্বেই হাঁটতে থাকে যতটুকু ওই ছেলেটি ওই পাশ থেকে এগোচ্ছিল। চেনজিনকে দেখে বোঝাই যাচ্ছিল যে ও এই ছেলেটিকে আগে থেকেই চেনে এবং অনেক কাল পরে তাকে দেখছে। এরপরে চেনজিন ওর অফিসে আসে। আজকে অফিসে অনেক বড় একটা মিটিং হওয়ার কথা ছিল। এখানেও ওই ছেলেটিকেই দেখে যাকে একটু আগে রাস্তায় দেখেছে। এই ছেলেটি হলো আমাদের এই ড্রামার নায়ক, ওর নাম হলো লি উ। চেনজিন ওর দিকে তাকিয়ে থাকে, এতকাল পরে ওকে দেখছে। ছেলেটিও চেনজিনের দিকে তাকিয়ে থাকে। চেনজিন মূলত একটা টেক কোম্পানিতে কাজ করে, আর এই কোম্পানির সঙ্গে ডিল করতে এসেছে লি উ। লি উকে এই মিটিংয়ে ডাকা হয়েছিল কারণ এই মিটিংয়ের ডিলটা ওই ফাইনাল করবে। তো চেনজিনের দিকে তাকিয়ে ওর একটা পাস্টের ঘটনা মনে পড়ে। প্রথমবার যখন ও চেনজিনকে দেখেছিল, লিও মূলত একটা গ্রামের ছেলে। গ্রাম থেকেই ও শহরে এসেছে, আর ওর শহরে আসার পিছনে হেল্প করেছে এই চেনজিন। বোঝাই যায় যে ও চেনজিনকে অনেক ভালোবাসে। যাই হোক, চেনজিন যখন প্রেজেন্টেশন দিচ্ছিল তখন আমরা লিওর হাতে একটা কলম আর একটা ঘড়ি দেখতে পাই। এই কলম আর এই ঘড়ি দুটোই চেনজিনই ওকে গিফট করেছিল। তার মানে একটা সময় ওর সাথে ওর এত ভালো বন্ধুত্ব ছিল, আর এখন এত দূরত্ব হয়ে গিয়েছে, কাহিনী তো অবশ্যই আছে। তো হুট করে সেই কলমটা ও তুলে ধরে এবং চেনজিনকে থামতে বলে। আর এই কলমটা চেনজিন দেখা মাত্র বুঝতে পারে এটা তো সেই কলম যেটা ও নিজে লিওকে দিয়েছিল। লিও এখানে নিজের কোনো একটা কথা বলে, মানে এই ডিল সম্পর্কে। এরপরে ওদের ডিলটা যখন ফাইনাল হয়েই যায়, চেনজিন তখন ওয়াশরুমে যায়। আয়নায় নিজেকে দেখতে থাকে আর নিজেকে বারবার স্মরণ করিয়ে দিতে থাকে 2016 সালের ঘটনা, মানে এখন থেকে 8 বছর আগের ঘটনা। আমরা দেখতে পাই এটা মেবি 16 সালেরও আরো একটু আগের ঘটনা। দেখি যে চেনজিন একদিন ওর স্বামীকে সাথে নিয়ে গিয়েছিল উনফাং নামের একটা মাউন্টেইনে। এটা মূলত একটা গ্রাম, আর এই গ্রামেই লি ওর বেড়ে ওঠা। চেনজিনের বাবা অনেক ভালো মানুষ। চেনজিনের বাবার টাকায় মূলত লিও পড়াশোনা করছিল। ওই সেই টাকার ব্যাপারটা দেখার জন্যই চেনজিন আর ওর হাজব্যান্ড মিস্টার ফু এরা দুজনে এসেছিল লি ওর বাড়িতে। তো লি ওর তখন দাদা বেঁচে ছিল। লিওর দাদা লিওকে অনেক ভালোবাসতো, আর এদের টাকাই লিও পড়াশোনা করেছে। যাই হোক, এখন চেনজিনের আবার প্রেজেন্ট টাইম দেখতে পাই। চেনজিনকে নিচে ডাকা হয়েছিল, তাই ও যখন লিফটে ওঠে তখন ওর আবারও লিও ওর সঙ্গে দেখা হয়ে যায়, কিন্তু চেনজিন ওর সঙ্গে একটাও কথা বলে না। চেনজিন যখন লিফট থেকে নামতেই যাবে, লিও তখন ওর সামনে এসে দাঁড়ায় আর বলে, তোমার কি আমার সাথে কিছুই বলার নেই? তোমার কি মনে হয় না তুমি আমার সাথে অন্যায় করেছো? একটা বারের জন্য তুমি আমাকে জানালে না যে কেন তুমি আমার সাথে এরকম করেছো? চেনজিন তাও ওর কোনো কথার উত্তর না দিয়ে এখান থেকে চলে যায়। লিওর মনটা আরো ভেঙে যায়। এরপরে আমরা অন্য একটা ছেলেকে দেখি, এর নাম হলো চেংরুই। চেংরুই মূলত লিওর বন্ধু। তো এরা একই সঙ্গে কাজ করে। আজকে মিটিং ফাইনালের পরে ওরা ডিনার করে ফিরছিল। তো যখন একই গাড়ির ভিতরে লি ও আর চেংরুই ফিরছিল, তখন চেংরুই ওকে বলে, এতদিন পরে তোমার চেনজিনের সঙ্গে দেখা হলো, ওর সঙ্গে কথা কেন বললে না? তখন লি বলে, সেই তো আমার থেকে দূরত্ব বজায় রেখেছে। এরপরে লি ওর ফোনটা বের করে উইচ্যাট অ্যাকাউন্টে গিয়ে চেনজিনের আইডিটা সার্চ করে। তবে চেনজিন ওকে মনে হয় ব্লক দিয়ে রেখেছে, এজন্য ওর কোনো পোস্ট ওর কাছে শেয়ার দেখা যাচ্ছে না। এবার ওর বন্ধুর ফোনটা নেয় আর চেনজিনের অ্যাকাউন্টটা দেখে। এখানে চেনজিন যে তারিখে যে কয়টা পোস্ট করেছে ওর সমস্ত পোস্টগুলো দেখতে থাকে। চেনজিনকে ও খুব মিস করছে, কিন্তু হুট করে চেনজিনের সঙ্গে ও একটা ছেলের ছবি দেখতে পায়। এই ছেলেটি হলো ডক্টর লু। রুই ওকে বলে যে এটা হলো ডক্টর লু। ইদানিং নাকি চেনজিন ওর সঙ্গে খুব বেশি মিশছে, মনে হয় বয়ফ্রেন্ড হবে। রুইয়ের কাছে এই কথা শোনার পরে লিয়ের খুব রাগ হয়ে যায়, তাই ফোনটা ফেরত দিয়ে বসে থাকে।
হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। এবং যদি আপনারা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন তাহলে আইফোন ল্যাপটপের মতো পুরস্কার, এমনকি নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবেন। এখানে ক্রাক, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 এবং আরও অনেক আকর্ষণীয় গেম পাবেন। আমার এক্সক্লুসিভ কোড DRABYRO ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পর্যন্ত পাবেন। উইথড্রয়াল খুবই সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরও অনেক কিছুর মাধ্যমে 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে কিসের জন্য অপেক্ষা করছেন? পিন করা মন্তব্য লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। নিবন্ধনের সময় আমার প্রোমো কোড DRABYRO ব্যবহার করতে ভুলবেন না। আবার আমরা 2016 সালের ঘটনা দেখতে পাই। আজকে রুম অন্ধকার করে চেনজিন বসেছিল, ঠিক তখনই ওর কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। এটা কিন্তু পাস্টের ঘটনা। চেনজিনের তখন চুল লম্বা ছিল। চেনজিন কলটা রিসিভ করে বলে, কে বলছেন? তখন লি বলে যে আমি লি উ বলছি, উনফ্যাং ভিলেজ থেকে। আপনার কি মনে আছে আমার কথা? চেনজিন মনে করতে পারে না যে এই ছেলেটাকে। আচ্ছা, চেনজিনকে জাস্ট জিন বলেই ডাকে। তো জিন তখন বলে, কে? লি তখন বলে, আমি লি উ। আপনি নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছেন, আপনার বাবার টাকায় আমি পড়াশোনা করেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছুকাল আগে আমার দাদু মারা গিয়েছে। তো এখন আমি আমার আঙ্কেল আন্টিদের ফ্যামিলিতেই থাকি। তারা আমাকে আর পড়াশোনা করাতে চাচ্ছে না। ইভেন আমার স্কলারশিপের যত টাকা ছিল তারা সবাই সেই টাকা নিয়ে নিয়েছে। কিন্তু আমি পড়াশোনা করতে চাই। আপনি কি আমাকে শেষবারের মতো একবার হেল্প করতে পারবেন? চেন তখন বলে, কিন্তু আমার নাম্বার তুমি কোথায় পেয়েছো? লি তখন বলে, আমি আসলে আপনার হাজব্যান্ডের কাছেই ফোন দিয়েছিলাম। সেই লোক বলেছে এই সমস্ত দায়িত্ব নাকি আপনার নাম্বার টাম্বার আমাকে দিয়েছে, আর সেখান থেকে আমি কল দিয়েছি। চেন বলে, ঠিক আছে, তুমি একটু রাখো, আমি 2 মিনিট পরে তোমাকে আবার কল দিচ্ছি। এরপরে চেন ওর হাজব্যান্ডের কাছে কল দেয়। ফু তখন বলে, দেখো, তোমার সাথে আমার সম্পর্ক খারাপ চলছে। তোমার সাথে আমি ওই গ্রামে ওই ছেলেটিকে টাকা দিয়ে আসতে গিয়েছিলাম ঠিকই, তবে ওই ছেলের কোনো দায়িত্ব এখন আমি আর পালন করতে পারবো না। সেই সব দায়িত্ব তুমি আর তোমার বাবা গিয়ে দেখো। আসলে চেনে তার হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক এতটাই খারাপ চলছে যে ওদের ডিভোর্সের পর্যায়ে চলে গিয়েছে সম্পর্কটা। চেন তখন বলে, তুমি এতটা ইরেসপন্সিবল কিভাবে হতে পারো? বাবা তো ওই ছেলের দায়িত্ব আমার আর তোমার উপরেই দিয়েছিল, আর এখন কি না সমস্ত দায়িত্ব তুমি আমার উপর চাপিয়ে দিচ্ছ, আর তাকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছ। ওর হাজব্যান্ড তখন বলে, এসব ব্যাপার সত্যি আমার দেখার মতো কোনো ইন্টারেস্ট নেই, আমি ফোন রাখছি বলে ফোনটা রেখে দেয়। এরপরে চেন আবারও লি এর ওই নাম্বারে কল দিলে কলটা একটা বৃদ্ধ লোক রিসিভ করে আর বলে, আসলে ছেলেটা আমার ফোন থেকেই আপনাকে ফোন দিয়েছিল, কিন্তু আমার বাস চলে আসায় আমি ওখান থেকে চলে এসেছি। এবার যেহেতু আর লিকে পেল না, তাই চেন সোজা নিজের গাড়িতে করেই পরদিন উনফ্যাং শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এটা ছিল পাহাড়ে ঘেরা একটা সুন্দর জায়গা। জায়গাটা দেখলেই মন ভরে যাবে, তবে এখানকার মানুষের জীবনযাপন ছিল খুবই কঠিন। তবে ও তো লু ওর বাড়িটা মনে নেই ওর ঠিক মতো, আবার বাড়িটা চেনেও না। আর এখন আগের বাড়িতে তো লি থাকে না, সেজন্য ওর আঙ্কেলের বাড়িতে যেতে হবে। এবার ও কোনো রকমের পথ চিনে সামনে এগোতে থাকলে একটা মেয়ের সঙ্গে ওর দেখা হয়ে যায়। মেয়েটি শিক্ষিতা এবং মেয়েটি এলাকার অনেক দায়িত্ব পালন করে। ও মেয়েটিকে এসে একটা ছবি দেখায়, বলে, আমি লির বাড়িটা খুঁজছি, ও এখন কোথায় থাকে। মূলত আমার বাবা ওকে স্কলারশিপ দিত, সেজন্য আমি এসেছি। মেয়েটি তখন চেনকে নিয়ে সোজা লিয়ের বাড়ির দিকে যেতে থাকে। লিয়ের বাড়ি খুবই ঘিঞ্জি একটা জায়গায় ছিল, একটু ভিতরের দিকে। ওরা যখন লিয়ের বাড়ির সামনে এসে দাঁড়ায় তখন দেখা যায় লি এর চাচা লি এবং তার চাচির সাথে অনেক ঝগড়া করছে। লিয়ের বই খাতা বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তার চাচা কোনোভাবেই চায় না তার ভাইপো পড়াশোনা করুক। ঠিক তখনই তার চাচির সামনের দিকে এগিয়ে আসে এদের দুজনকে দেখে। লি তখন একবার ঘুরে তাকায় আর দেখে চেন এখানে এসেছে। ও একটু লজ্জা পায়। এরপরে যে মেয়েটা এসেছিল চেনের সাথে, সেই মেয়েটা লিয়ার চাচাকে বলে ও শহর থেকে এসেছে এবং লিয়ার পড়াশোনার খরচ ওর বাবাই দিত, সেজন্য সেই ব্যাপারে কথা বলতে এখানে চেন এসেছে। আপনারা এখন ঝগড়াঝাটি থামান। এরপরে চেন বলে, আমি কি লিয়ের সাথে একটু আলাদা করে কথা বলতে পারি? এটা বলে লিয়ের ঘরের ভিতরে আসে। লিয়ের ঘরের ভিতরের অবস্থা ছিল খারাপ। কোনোভাবে ও কোনো রকমে এখানে থাকতো। পড়াশোনার জন্য এখানে একটা বাল্ব পর্যন্ত ছিল না। চেন একদম বড় বোনের ভিতরে ওর ঘরে এসে ওকে বলে, মুখে তোমার কেটে গিয়েছে, সেটা পরিষ্কার করো। আর এই লাইটটা কি তুমি বানিয়েছো? এটা কি জেনারেটর? লি তখন বলে, হ্যাঁ, এখানে আসলে ইলেকট্রিসিটি নাই তো, আর আমাকে পড়াশোনা করতে হয় এর জন্য।
চেন তখন বলে, আমার বাবা তোমার উপর ইনভেস্ট করেছে, আর আমি সেই ইনভেস্টমেন্ট কোনো দিন চাই না সেটা বিফলে যাক। তাই আমি চাই তুমি আবার পড়াশোনা শুরু করবে। তোমার চাচার সাথে আমি কথা বলছি। এরপরে ওরা চাচার সাথে কথা বলতে আসে চেন, কিন্তু ওর চাচা এতটাই রুডলি কথা বলে। ওর চাচা বলে, আমি ওকে পড়াশোনা করাতে পারবো না, আমাদের এতগুলো মানুষের অন্ন জোগাতে হয়, সেটার জন্য কাজ করা লাগে, আর ও যদি চা পাতা না সংগ্রহ করে তাহলে এই সংসার চলবে কি করে? চেন তখন বলে, কিন্তু ওর পড়াশোনার জন্য তো টাকা আমার বাবা পে করেছে, তাহলে সেই টাকা কোথায় গেল? ওর চাচা বলে, ওই কটা টাকায় কি হয়? ওই কটা টাকায় তো আমার সংসারই চলে না। চেনের খুব রাগ হয়ে যায়, তাই ও ওখান থেকে উঠে বাহিরে আসে। যে মেয়েটা ওর সঙ্গে এসেছিল সেই মেয়েটা এসে বলে, এক্ষুনি তো সন্ধ্যা হয়ে যাবে, আমি বরং আপনাকে একটা বাড়িতে নিয়ে যাই, আজকে রাতটা আপনি ওখানে থাকুন, আগামীকালকে লিয়ের বিষয় নিয়ে কথা বলা যাবে। এরপরে চেনকে ও একটা বাড়িতে নিয়ে আসে, যদিও এটা একটা গেস্ট হাউস, তবে এর অবস্থা খুবই ভাঙাচোরা ছিল এবং দরজাও ঠিকমতো কাজ করতো না, তাই একটা ছোট টেবিল ওর সামনে দিয়ে রাখে চেন। এদিকে লি যখন রুমে বসে পড়ছিল তখনও দেখে বাহিরে বৃষ্টি হচ্ছে, তাছাড়া এখানে মশাও অনেক বেশি। ওর তখন মনে হয় যে ও যদি একটু মশার কয়েল বা একটা মোমবাতি কিনে চেনকে দিয়ে আসতে পারতো তাহলে ওর মনের মতো ভালো লাগতো। এদিকে চেন যেখানে এসেছিল সেখানে হুট করে বাল্ব অফ হয়ে যায়। এবারও কোনোভাবে নিজের ফোনের ফ্ল্যাশটা জ্বালায়, ঠিক তখনই ওর হাজব্যান্ড ওকে একটা পিডিএফ ফাইল পাঠায়, যেটা ছিল মূলত একটা ডিভোর্স এগ্রিমেন্টের পিডিএফ। আর ওর হাজব্যান্ড এটাও লিখেছে, এখনই সময় আমাদের সম্পর্কটা শেষ করার, আমি আর তোমার সাথে থাকতে চাই না। ঠিক সেই মুহূর্তে হুট করে চেনের দরজায় এসে কেউ কড়া নাড়ে। চেন তখন দরজা খুলে দেখে যে লি এসে দাঁড়িয়ে রয়েছে। লি বলে, আপনার কিছু জিনিস প্রয়োজন হতে পারে, তাই আমি একটা অ্যারোসেল, তারপরে কিছু কয়েল, এগুলো নিয়ে এসেছি। তাছাড়া আপনার তো কিছুই খাওয়া হয়নি, এখানে অনেক মশা। চেন বলে, তোমাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে তুমি ভিতরে এসো, না হয় এটা জ্বালিয়ে দাও। এবার লি ভিতরে প্রবেশ করে আর ও মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে বলে, আমি আসলেই পড়াশোনা করতে চাই, আমি চাই কলেজে ভর্তি হতে, কিন্তু আমি ভাবতে পারিনি আমার পড়াশোনা এভাবে শেষ হয়ে যাবে। আমার খুব খারাপ লাগছে যদিও, কিন্তু আমি আপনার কাছে হেল্প চাইছি, আমি আর কিচ্ছু না, আমি শুধু পড়াশোনাটা করতে চাই। চেন বলে, আগামীকাল এটা দেখা যাবে। লি তখন বাইরে যাচ্ছিল, তখনও দেখে দরজায় কোনো হাতল নেই, মানে দরজার সিট কিনে দেওয়া যাবে না। চেন বলে, আমি আসলে এখানে একটা টেবিল ঠেকা দিয়ে রেখেছিলাম, সমস্যা নেই, তুমি চলে যাও। এবার লি বাহিরে বের হয়ে আসে, কিন্তু লির মনে হয়েছে চেনকে সারা রাত ধরে সে পাহারা দিবে, কারণ চেন ওর জন্য এখানে এসেছে। চেনের যদি কোনো ক্ষতি হয়ে যায়, লি সারা রাত ধরে ওখানে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে বৃষ্টির ভিতরে ভিজে চেনকে পাহারা দিতে থাকে। এদিকে চেন কিন্তু এই কথাটা ঘুণাক্ষরেও জানে না যে ও দরজার সামনে এভাবে লি দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। পরদিন সকালবেলা ভোরে সেই মেয়েটি আসে, যে মেয়েটি ওকে গতদিন রাত্রে এখানে থাকতে দিয়ে গিয়েছিল। মেয়েটি বলে যে সারা রাত ধরে লি ওকে বাইরে পাহারা দিয়েছিল। এবার ওরা সোজা লিয়ের বাড়িতে এসে দেখে লিয়ের বাড়িতে আবারও ঝামেলা হচ্ছে। এবার চেনজিন লিয়ের চাচাকে বলে, দেখুন লি খুব ভালো ছেলে, ও পড়াশোনায় ভালো করবে, আমার বাবা ওর পিছনে টাকা ঢেলেছে, মানে আমার বাবা নিশ্চয়ই ওর ভিতরে কিছু একটা দেখেছে। ও চাচা তখন চিৎকার করলে লি চেনের সামনে এসে দাঁড়ায়, মানে ওকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিল। চেনজিন এবার আরো ভালো করে লিয়ের চাচাকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আমি আপনাকে সমস্ত টাকা দিয়ে যাব, কিন্তু লিকে আমার সাথে নিয়ে যাব। ও চাচা তখন বলে 50,000 টাকা দিতে হবে, কিন্তু চেন তখন বলে, আমি 30,000 টাকা দিব, নিলে নিন, না হলে পুলিশে খবর দিব। ও চাচা এতেই রাজি হয়ে যায়। এরপরে চেনজিন লিয়ের ঘরের ভিতরে আসে আর লিকে বলে, সমস্ত কিছু গুছিয়ে নাও, আর আমাকে বড় বোনের মতোই দেখবে। এরপরে ওর সমস্ত প্যাকিং হয়ে গেলে চেন লিকে বলে, তুমি গাড়ির ভিতরে সমস্ত জিনিসপাতি তুলে দাও এবং চলো আমরা চলে যাই। ঠিক তখনই ওর চাচি আসে আর লিকে বলে, লি এই কয়টা টাকা আমার কাছে জমানো ছিল, এগুলো নিজের স্বার্থে খরচ করো, আর কখনোই এই গ্রামে ফিরে এসো না, তুমি ভালো থেকো। এবার ওর খারাপ লাগে চাচির জন্য, কিন্তু কি আর করা। ও যাওয়ার আগে একবার চেনকে বলে, আমি কি একবার আমার বাবা এবং দাদুর কবরের কাছে গিয়ে একটু প্রণাম করে আসতে পারি? চেন বলে, অবশ্যই। ও তখন দৌড়ে যেতে থাকে, যেহেতু এটা একটা পাহাড়ি এলাকা ছিল তাই ওর পাহাড়ের উপরে উঠতে হচ্ছিল। এর ভিতরে চেন গাড়ির ভিতরে একটু ঘুমিয়ে পড়েছিল। ও এবার আসে ওর দাদুর কবরের সামনে, বাবার কবরের সামনে, তাদের কথা ওর খুব মনে পড়ছিল। ও মাথা ঠেকিয়ে প্রণাম করে, এরপরে আবারও ভীষণ জোরে দৌড়াতে দৌড়াতে চলে আসে, কারণ চেন ওর জন্য অপেক্ষা করছে। এসে দেখে যে চেন অলরেডি ঘুমিয়ে পড়েছে। লি এতটাই ভদ্র এবং ভালো ছেলে ছিল যে চেন ঘুমিয়ে পড়েছে দেখে ও চেনকে ডাকে না, বরং ওখানে দাঁড়িয়েই থাকে। এরকম করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। চেনের যখন ঘুম ভাঙে ও দেখে যে অনেকটাই বেলা গড়িয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। ও লিকে বলে, কি হলো, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো, তুমি আমাকে কেন ডাকোনি? লি তখন কিছু বলে না, ও জুতা মুছছিল। চেন বলে, জুতা কেন মুছছো?
ও তখন বলে আমার জুতায় কাদা ছিল। চেন বলে তো কি হয়েছে, আমার জুতায়ও তো কাদা আছে। এবার ও ভিতরে এসে যখন বসে, চেন ওর মাথা থেকে একটা পাতা সরিয়ে দেয়। এরপরে ওরা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। রাস্তার মাঝখানে চেন একটা জায়গায় দাঁড়িয়ে বলে তোমার তো নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, কিন্তু লি বলে ওর কোনো ক্ষুধা পায়নি। চেন ওর জন্য কিছু খাবার নিয়ে ভিতরে যখন রাখে ঠিক তখনই চেনের কাছে ওর মা কল দিয়ে বলে তুমি কোথায় আছো, তোমার কি জামাইয়ের সঙ্গে আবার ঝগড়া হয়েছে? এবার ও গাড়ির ভিতর থেকে বাইরে বের হয়ে আসে আর ওর মাকে বলে সব সময়ই তো ঝগড়া হয়, তোমরা তো জানোই, আর এবার ঝগড়াটা সে শুরু করেছে। ওর মা বলে সব সময় তো তুই জামাইকে বলিস ডিভোর্স দাও ডিভোর্স দাও, এবার আবার কি হলো? চেন তখন বলে এবার তোমাদের জামাই বলেছে সে নাকি আমাকে ডিভোর্স দিবে, আমিও ওর সাথে আর থাকতে চাই না, ভালোই হয়েছে। ওর মা তখন বলে তুই এখন কোথায় আছিস? চেন তখন ওর মাকে বলে আমি গিয়েছিলাম ইংফিং শহরে লি ওকে নিয়ে আসতে, ওর পিছনে বাবা অনেক টাকা খরচ করেছে, বাবা চেয়েছে ছেলেটা পড়াশোনা করুক, সেজন্য আমি ওকে নিয়ে আসতে গিয়েছিলাম। ওর মা তখন চিৎকার করে বলে তুই নিজের কথা চিন্তা না করে অন্য একটা ছেলেকে নিয়ে পড়ে আসিস, লি এর ব্যাপার তোর বাবা দেখতো, না হলে জামাই দেখতো, তুই কেন গিয়েছিলিস? ও তখন বলে তোমাদের জামাই আমার নাম্বার লিয়ের কাছে দিয়েছিল, ওর কেউ নেই এখন, ওর পড়াশোনাটাও বন্ধ হয়ে যাচ্ছে, আর তাই ওর সমস্ত ব্যাপার এখন আমি দেখব। থাক, এখন আমার তোমার সাথে কথা বলতে একদম ইচ্ছে করছে না, আমি ফোন রাখছি আর আমি এখন বাসায় ফিরছি। এটা বলে ও ফোন কেটে দিয়ে সোজা লিকে নিয়ে নিজের বাসায় চলে আসে। লিয়ের একটা কাদা মাখা ছেঁড়া ছোট জুতা ছিল, ও জুতা দুটো একদম রুমের বাহিরে রেখে দেয়, আর তারপরে ভিতরে দুটো জুতা ওকে দিয়েছিল চেন, সেই জুতা দুটো পরে ও ভিতরে প্রবেশ করে। চেন ওকে বারবার বলে এটাকে নিজের বাড়ি মনে করো। এরপরে লিকে সোফায় বসতে বলে চেন আর বলে চলো কিছু কথা আছে, কিন্তু সোফায় বসার আগে একটা ম্যাট্রেস আছে, ওর উপরে যখন চেন হাঁটছিল তখন ওর জুতাটা খুলে হাঁটছিল, আর এটা লি খেয়াল করে। এরপরে চেন যখন খাবার নিয়ে আসতে বাইরে যায় ঠিক তখনই সাথে সাথে নিজের পায়ের জুতা দুটো খুলে ওই ম্যাট্রেসের বাইরে রাখে লি, কারণ এটা ওই মাত্র শিখলো, ও তো গ্রামের ছেলে। অনেকগুলো খাবার অর্ডার করেছিল চেন, সেই খাবারগুলো দেখে লিয়েরও ভালো লাগে, কারণ এই খাবারগুলো কখনো খায়নি, আর ওর ক্ষুধাও লেগেছিল বেশ, তাই ও হাউমাউ করে খাবার খেতে থাকে। চেন ওকে বলে যে তুমি এখন থেকে আমাকে বড় বোন ডাকতে পারো, মানে আমাকে আপু বলে ডাকতে পারো, আর আমি তোমাকে ছোট ভাই বলে ডাকবো। এরপরে ওকে একটা রুম দেয়, ওর বাথরুমটাও দেখিয়ে দেয়। লিকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম ছিল না, এটা মূলত এই ড্রয়িং রুমের সঙ্গে লাগোয়া একটা বাথরুম ছিল। চেন লিকে বলে তোমার জিনিসপাতি তুমি সব আনপ্যাক করে ফেলো আর শাওয়ারটাও করে নাও। এরপরে লি ওর জামা কাপড় জিনিসপাতিগুলো নিয়ে ওর রুমে যায়, যে রুমটা ওকে দেওয়া হয়েছে। ও তো খুব খুশি হয়েছে। এদিকে চেনও অনেক এক্সস্টেড ফিল করছে, সেজন্য নিজের রুমে এসে ও একটু শুয়ে পড়েছে। ওর একরকম ভালোই লাগছে লিয়ের সঙ্গে টাইম কাটাতে। তখনই ওর বান্ধবী ফোন দিলে ও বান্ধবীকে পুরোটা জানায়। ওর বান্ধবী চুন বলে কিন্তু এই ছেলেকে নিজের কাছে রেখে দিবি, ওকে স্কুলের ক্যাম্পাসে রেখে আয়। চেন তখন বলে ওকে নতুন একটা স্কুলে ভর্তি করে দিব, তারপরে না হয় ও ক্যাম্পাসে থাকবে, কিন্তু এই কয়টা দিন ও কোথায় থাকবে? আর আমার বাসায় যেহেতু দুইটা রুম, তাহলে একটা রুমেই ও থাকুক, আর ছেলেটা তো ছোট মানুষ। যাই হোক, এরপরে ও যখন বাইরে আসে তখন দেখে যে লি অলরেডি শাওয়ার করে নিয়েছে, কিন্তু ওর জামা কাপড় চুল সব ভেজা। এবার ও ভিতরে এসে বলে তোমার জন্যই তো আমি টাওয়ালটা রেখেছিলাম, তাহলে কেন তুমি এই টাওয়ালটা ইউজ করনি? আসলে লি নতুন এসেছে তো, ও চেনের কোনো জিনিসপাতি একদম টাচই করছে না, চেনই ওকে জোর করে শেখাচ্ছে। এরপরে লি ওটা দিয়ে নিজের চুল মুছতে থাকে, আর চেন কোথায় কি করছে ওটাই ও ফলো করতে থাকে। সেদিন রাত্রেবেলা চেন যখন ঘুমিয়ে পড়েছিল, লি বারবার বাথরুমে যাচ্ছিল আর আসছিল, কারণ ও রাত্রে অনেক বেশি খেয়ে ফেলেছে, আর নতুন নতুন খাওয়ার ফলে ওর পেট খারাপ করেছে। আর এটা রুমের ভিতর থেকে কিছু একটা আঁচ করেছিল চেন, কিন্তু লি এই যে বাথরুমে যাচ্ছিল আসছিল ও লাইটটা পর্যন্ত জ্বালাচ্ছিল না। এজন্য চেনের ফিল হয় যে লি হয়তো স্টোমাক হার্টে ভুগছে, সেজন্য ও একটা ঔষধ নিয়ে আসে, আর ও খাবারের দিকে তাকিয়ে ওর মনে হয় যে লির নিশ্চয়ই কষ্ট হচ্ছে, তবে ছেলেটা অনেক ইন্ট্রোভার্ট তো এজন্য বুঝছে না। তাই ও লিকে জোরে ডেকে বলে লি তোমার জন্য একটা স্টোমাক মেডিসিন আমি বাইরে রেখে দিয়েছি, তোমার যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তুমি এখান থেকে নিয়ে নিও। এটা বলে চেন নিজের ঘরে চলে যায়। এরপরে লি বাহিরে আসে, এসে দেখে একটা টেবিলের উপরে কিছু ঔষধ রাখা আছে। ও আস্তে আস্তে সেদিকে যায়, কিন্তু পানি খাবে কি দিয়ে, তাই ওই কাপের দিকে নজর দেয়, যে কাপে একটু আগেই মূলত জুস খেয়েছিল বা ড্রিঙ্ক করেছিল, কারণ এখানকার কাপ ওর ইউজ করতে মন সায় দিচ্ছিল না। এগুলো সবই তো চেনের, কাউকে না বলে কি তাদের কাপ ইউজ করা যায়? এজন্য ওই কাগজের কাপটাই ও ইউজ করে। পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙে চেন দেখে টেবিলের উপরে ওষুধগুলো সেভাবে আছে, মাত্র একটা ওষুধ লি খেয়েছে। এবার ও ওষুধের বক্সটা নিয়ে লিয়ের রুমে আসে আর বলে এই পুরো বক্সটা আমি তোমার জন্যই রেখেছি, এটা তুমি নিজের কাছে এখন থেকে রাখতে পারো।
তোমার আসলে মনে হয় এই খাবারগুলো হজম হয়নি। যাই হোক, এখন কি তুমি সুস্থ আছো? লি বলে আমি ভালো আছি। চেন বলে ঠিক আছে, এই ঔষধটা তুমি এখন থেকে নিজের কাছে রেখে দাও। আরে আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, আমি তোমাকে যে বেডটা দিয়েছি এটা একটা সোফা বেড। তুমি এর উপরে ঘুমিয়েছো? তুমি আমাকে বলবে না? এটা কোনো সোফা নয়, এটা একটা বেড, এবং এটাকে এভাবে খুলে লম্বা করতে হয়। এটা তো আর লি জানে না, ও গ্রামের ছেলে, কিভাবেই বা জানবে। যাই হোক, লি এবার খুশি হয়। সকালবেলা ওরা যখন খেতে বসে অনেকগুলো খাবার অর্ডার করেছিল চেন, কারণ চেন বেশি একটা রান্না বান্না করে না। লি তখন চেনকে বলে, আপু আমি আসলে রান্না করতে পারি, তাই সকালের নাস্তায় এবার থেকে না হয় আমি তৈরি করব। চেন বলে আচ্ছা ঠিক আছে, কারণ রুমে তো সব কিছুই আছে, কোনো কিছু লাগলে তুমি আমাকে জানাতে পারো। ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি কিছু ফল কিনতে, তোমার কিছু লাগলে বলতে পারো। কিন্তু লিয়ের তো কিছুরই প্রয়োজন নেই। এবার ও যখন বাইরে এসেছিল, চেন দেখে ওর হাজব্যান্ড অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরছে, একটা রেস্টুরেন্টে এসে বসেছে। আর চেনও ওদের ফলো করতে করতে ওই রেস্টুরেন্টে আসে। তবে ওর হাজব্যান্ড যে মেয়েটিকে নিয়ে এখানে এসেছিল সেটা মূলত ওর হাজব্যান্ডের কলিগ হয় আর কি। চেন মূলত ওর হাজব্যান্ডকে এখানে একটুখানি তদারকি করতে এসেছিল। ওর হাজব্যান্ডকে বলে, তোমাদের মনে হয় কোনো একটা মিটিং চলছে। তবে এখানে যে কলিগটা ছিল সেই কলিগ একটু এম্বারেস ফিল করে এখান থেকে উঠে চলে যায়, কারণ এরা তো লিগালি হাজব্যান্ড হয়। যাই হোক, ওই মেয়েটা চলে যাওয়ার পরে নিজের হাজব্যান্ডকে চেনও আর কিছু না বলে ওখান থেকে উঠে অপমান করে চলে আসে। হাজব্যান্ড ওর পিছু পিছু এসেছিল এবং ওকে বলছিল যে তুমি আমাকে অপমান করতে এখানে এসেছো, তুমি জানো না আমরা কি কি ফেস করেছি। আমার সব থেকে বেশি খারাপ লাগে আমার বাচ্চাটার জন্য, যেটা নষ্ট হয়ে গিয়েছে। চেনজিন বলে, তো ওর জন্য আমার কি খারাপ লাগে না, তোমার একা কষ্ট লাগে? চেনজিনকে ওর হাজব্যান্ড বলে, দেখো আমি তোমার সাথে সত্যিই আর থাকতে চাই না, আমি এই ট্রমা থেকে বের হতে চাই। চেনজিনের উপর সমস্ত দোষ দিয়ে ওর হাজব্যান্ড চলে যায়। চেনজিনের খুবই কষ্ট লাগে। মেবি ওদের একটা বাচ্চা হয়েছিল, কিন্তু বাচ্চাটা জন্মের পরে মারা গিয়েছিল কি আগেই বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল তা আমরা ভালোভাবে জানি না। চেনজিন ফলগুলো নিয়ে যখন আসছিল, ফলগুলো প্যাকেট ছিঁড়ে নিচে পড়ে যায়, সেগুলো গড়াতে গড়াতে অনেক দূর চলে যায়। চেনজিন ফলগুলো না নিয়েই রুমে চলে আসে। কিছুক্ষণ পরেই দেখা যায় চেনজিনের বাবা কিছু খাবার দাবার নিয়ে চেনজিনের সঙ্গে দেখা করতে এসেছে। লিকে দেখে ওর বাবা খুব খুশি হয় আর লিয়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করে তারপরে চেনজিনের রুমে আসে ওর সঙ্গে কথা বলতে। চেনজিন বলে আজকে তার জামাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। চেনজিনের বাবা বলে, দেখো মা, তোমার লাইফের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে, আমরা সবাই সেটা জানি, কিন্তু যদি তুমি মনে করো এই সম্পর্কে তুমি থাকতে চাও না, তাহলে তোমার সমস্ত চয়েসকে আমরা রেসপেক্ট করি। আমি তোমার বাবা, আমি সবসময় তোমার সাথেই আছি, কোনো কিচ্ছু নিয়ে চিন্তা করবে না, দ্বিধান্বিত হবে না, আর মনে রাখবে আমি সবসময় আছি। এটা বলে চলে যায়। আবার ঘটনা 2024 সালে ব্যাক করে আমরা দেখতে পাই এরা যে প্রজেক্টের উপরে কাজ করছিল সেই প্রজেক্ট সম্পর্কিত একটা মিটিং হচ্ছিল, কিন্তু এই মিটিংয়ে বারবার ব্যাঘাত ঘটাচ্ছিল লির জানি মনে হচ্ছিল যে চেনজিন যেটাই বলছে সেটার এগেনস্টে সে চলে যাচ্ছে, এবং চেনজিন যেটাই বলছে তার বিপক্ষে সে কথা বলছে। চেনজিন তখন একটু মনে মনে ভাবে যে লি বোধহয় ওর সঙ্গে কাজ করতে চাইছে না, এর জন্য সে আলাদা করে লি এর সঙ্গে দেখা করতে আসে। কিন্তু লি তখন অফিসে ছিল না। এসেও অনেকগুলো ফটো ফ্রেম দেখতে পায়, যে ছবিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এছাড়া এখানে ও একটা পেনও দেখতে পায়, যে পেনটা ও মূলত লিকে দিয়েছিল। এখন লি এখানে যখন আসে তখন লি দেখতে পায় ওর ছবিগুলো চেনজিন দেখছে। ও ছবিগুলো টাচ করতে দেয় না, কারণ প্রত্যেকটা ছবির পিছনে চেনজিন এবং ওর দুজনের একসঙ্গে ছবিগুলো লি লাগিয়ে রেখেছে, যেটা চেনজিন জানে না। চেনজিন লিকে বলে, তুমি কি আমার সঙ্গে কাজ করতে চাও না? তা না হলে আমাদের প্রজেক্টে কেন এগোচ্ছে না? লি তখন বলে, কিন্তু তুমি তো আমার প্রশ্নের উত্তর দাওনি। আসলে লি এগুলো ইন্টেনশনালি করছে, কারণ চেনজিন ওর সঙ্গে কথা বলছে না। চেনজিন তখন বলে, ঠিক আছে, এই প্রজেক্টেই তাহলে আমি আর থাকবো না। এটা বলে ও বাহিরে বের হয়ে আসে। লি ওকে কনভিন্স করার কোনো চেষ্টা করে না, কিন্তু সেদিন আমরা চেনজিনকে দেখতে পাই ও ডক্টর লু নামের একটা লোকের সঙ্গে দেখা করছিল, এবং ও পার্কিংয়ে দাঁড়িয়ে সেই লোকের সঙ্গে কথা বলছিল। এই লোকটি একজন ডক্টর এবং সে অনেক পছন্দ করে চেনজিনকে, আর চেনজিনের মাও ওই লোকটিকে পছন্দ করে, এবং চেনজিনের মা চায় চেনজিনের ওই লোকটির সঙ্গে বিয়ে হোক। তবে চেনজিন ওরকম কোনো কিছু ফিল করে না। চেনজিন যখন এখান থেকে বাইরে বের হচ্ছিল তখন ওর লি এর সঙ্গে দেখা হয়ে যায়। লি হুট করে ওকে এখানে আটকায় আর বলে যে তুমি আজকে আমার কথার উত্তর দিবে না? এতটা বছর তুমি কেন আমাকে সিঙ্গেল একটা টেক্সট করনি, আমাকে কেন একটা কল করনি, আমি কেন তোমার সঙ্গে একবারের জন্য যোগাযোগ করতে পারিনি? এই সমস্ত কিছুর উত্তর আমি তোমার কাছে পাই, কেন তুমি এতগুলো বছর আমার সঙ্গে এরকম করলে? এটা বলে ও হুট করে চেনজিনকে ফোর্সফুলি কিস করতে লাগে। চেনজিন ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, কিন্তু চেনজিন একটা কথাও বলে না ওকে বলে না কেন ওর সঙ্গে এরকম করেছিল, বরং ওখান থেকে চুপচাপ বেরিয়ে চলে যায়। এরপর দুজনেই রুমে ফিরে আসে আর দুজনেই
আগের বিষয়গুলো কল্পনা করতে লাগে। এখন ঘটনা 2024 সাল থেকে আবারও ব্যাক করে 2016 সালে। এবার আমরা দেখতে পাই যে স্কুল শুরু হবে খুব দ্রুতই। লি নতুন স্কুলে ভর্তি হবে। সেদিন সকালবেলা ওর নিজে কিছু খাবার এক জায়গায় করে রেখেছিল। এই খাবারগুলো ও নিজে প্রস্তুত করেছে। এতগুলো খাবার দেখে খুব খুশি হয়েছিল চেনজিন ওকে নিয়ে স্কুলে আসে। আজকে ওকে ভর্তি করাবে বা টিচারের সঙ্গে কথা বলবে, এরকম কিছু একটা হবে। তো যেতে যেতে চেনজিন লিকে বলে, তোমার পছন্দের সাবজেক্ট কি? লি তখন বলে ওর পছন্দের সাবজেক্ট ফিজিক্স। চেনজিন তখন বলে, আর ম্যাথ কেমন পারো? ও বলে ম্যাথ এভারেজ। চেনজিন তখন বলে, তুমি একটা মিথ্যা কথা বলতে পারবে? তুমি টিচারকে বলবে যে ম্যাথ তোমার সব থেকে পছন্দের সাবজেক্ট। ও চেনজিনকে বলে, কিন্তু আমার পছন্দের সাবজেক্ট তো ফিজিক্স। চেনজিন বলে, আচ্ছা ঠিক আছে, মিথ্যা তোমাকে দিয়ে হবে না, ওটা বুঝতে পেরেছি। এরপরে ওরা টিচারের সঙ্গে দেখা করতে আসে। এই টিচারের নাম হলো চি। তো মিস্টার চি অনেক খুশি হয় লিকে দেখে, কারণ লি দেখতে অনেক বেশি ভদ্র এবং হ্যান্ডসাম ছিল। যাই হোক, মিস্টার চি ওকে জিজ্ঞেস করে যে ওর ভর্তি সমস্ত ডকুমেন্ট এনেছেন তো? চেনজিন বলে, স্যার আপনি একদম চিন্তা করবেন না, ওর গার্ডিয়ান হিসেবে যা যা করতে হয় তার সমস্ত কিছু আমি করব। টিচার তখন ওকে জিজ্ঞেস করে যে ম্যাথ তোমার কেমন? ও তখন টিচারকে বলে, ম্যাথ আমার এভারেজ, কিন্তু আমি চেষ্টা করব। এরপরে ও যখন বাইরে বের হয়ে আসে, চেনজিন তখন বলে, তুমি না বলেছিলে যে ম্যাথ তুমি পারো না, পছন্দ করো না, টিচারের সামনে বললে যে? ও তখন চেনজিনকে বলে, তুমিই তো বলেছো রাতে ম্যাথ পছন্দ করতে, সেজন্য বলেছি। এরপরে ওকে একটা দোকানে নিয়ে আসে ওর জন্য জামা কাপড় কিনতে। যদিও লি চাচ্ছিল না জামা কাপড় কিনতে, কারণ ওর পিছনে অনেক টাকা অলরেডি খরচ করেই ফেলেছে চেনজিন। তবে চেনজিন ওর জন্য কিছু জামা কাপড় দিয়ে ওকে ট্রায়াল রুমে পাঠিয়ে দেয়। জামা কাপড়ের দাম দেখে লি বলে এত দামি জামা সে পরবে না, তাই শুধুই একটা কম দামি গেঞ্জি পরে বাইরে বের হয়ে আসে। যদিও এটা দামও তাও কয়েক হাজারের উপরে ছিল। চেনজিন বলে, ঠিক আছে, এটাতে তোমাকে ভালোই লাগছে, কিন্তু তোমাকে এর উপরে একটা শার্ট হলে আরো বেশি ভালো লাগবে। আর এই শার্টের দামটা আরো বেশি ছিল, যেটা নিতেই চাইছিল না লি, কিন্তু লিকে এই শার্টে খুবই ভালো লাগছিল দেখে চেনজিন বলে, এটাই থাক। আর হ্যাঁ, তোমার জন্য দুটো জুতোও কিনতে হবে। তোমার সাইজ কত? ও তখন বলে 44। কিন্তু এখানে 44 সাইজের কোনো জুতা ছিল না। ও 43 সাইজের জুতা একটা পরে, কিন্তু ও চেনজিনকে বলে না যে এটা ওর পায়ে অনেক বেশি টাইট হয়ে গিয়েছে। চেনজিন হাত দিয়ে যখন দেখতে যাচ্ছিল, ও পাটা সরিয়ে নেয়। চেনজিন তখন ওকে বলে, এটা তোমার পায়ে এত টাইট হয়ে গিয়েছে, কিন্তু তুমি কেন বললে না? এই জুতাটা কিনলে তো তোমাকে অনেক কষ্ট করে পড়তে হতো। এখন থেকে বলবে, যেটা মনে চাইবে সেটাই বলবে। ও নিজেই টাকা বের করে টাকা দিতে যাচ্ছিল, কিন্তু চেনজিন ওকে দিতে দেয় না। এরপরে চেনজিন ওর ফ্রেন্ড চুনকে ডেকে পাঠায়। তো চুন অনেকদিন পরে ওর সঙ্গে দেখা করতে এসেছে। এখানে এসে চুনের দেখা হয় লিয়ের সঙ্গে। লিকে দেখে বলে, ও আচ্ছা, এটাই তাহলে আমাদের সেই ছোট ভাই। ছোট ভাই তো দেখতে অনেক বেশি হ্যান্ডসাম। এরপরে এরা দুজনে গল্প করছিল, কিন্তু এদের দুজনের কথার ভিতরে একটাও কথা লি বলে না, চুপচাপ বসে থাকে। ও এত বেশি চুপচাপ যে মাঝে মাঝে বোরিং লাগছিল চেনজিন ওর দিকে একটা খাবার বাড়িয়ে দেয়। এটা একটা সি ফুড ছিল, তবে খেতে খেতে ওর মুখ লাল হয়ে গিয়েছিল। চুন বলে, কি ব্যাপার, ওর মুখ এত ব্লাশ করছে কেন? চেনজিন তখন বলে, কি হলো, তোমার কি এই খাবারে অ্যালার্জি আছে? এক্ষুনি এটা রাখো, তোমাকে হাসপাতালে যেতে হবে। এরপরে ওকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। আর ওকে যখন হাসপাতালে নিয়ে আসে, ওকে বলে, তুমি জানো না সি ফুডে তোমার অ্যালার্জি? ও তখন বলে, না, আসলে ও তো কখনো সি ফুড খায়নি, তাই জানবে কিভাবে? তখন লিয়ার উপর অনেক ধমকি দেয় চেনজিন, আর বলে, এখন থেকে একটু কথা বলবে। তোমার সাথে ডিল করতে করতে আমি তো হাঁপিয়ে উঠছি, তুমি কেন কিছু বলো না? সবকিছু আমি কিভাবে বুঝে নেব কোথায় তোমার সুবিধা হচ্ছে আর কোথায় অসুবিধা হচ্ছে? তুমি থাকো, এখন তোমার জন্য ওষুধগুলো নিয়ে আসি। ওষুধ নিতে যখন ও বাইরে আসে, তখন চুন বলে, তুই ছেলেটার উপর শুধু শুধু রাগ করছিস। আসলে ও অনেক প্রিশিয়াস কিছু পেয়েছে তো জীবনে, সেই গ্রাম থেকে তুই ওকে নিয়ে এসেছিস, তুই ওকে এত যত্ন করছিস, আর সেজন্যই তো ও এই জায়গাটা হারাতে চাচ্ছে না, আর তোর উপর বার্ডেনও হতে চাচ্ছে না। সেজন্য ও মুখ বুঝে সবকিছু সহ্য করছে, কিছু কিন্তু বলছে না। তখন চেনজিন বলে, কিন্তু ও কথা বললেই তো আরো বেশি সুবিধা হয় না? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, ওর উপর আমি আর রাগ করবো না। এরপরে ও সোজা লিয়ের কাছে আসে আর বলে, লি দেখো, আমাকে তুমি আপু বলে ডেকেছো, তাই এখন থেকে তোমার কোনো কিছুতে অসুবিধা হলে তুমি আমাকে বলবে। লি তখন জানায় যে ও একটু ওয়াশরুমে যাবে। চেনজিন তখন ওর যে আইভিটা দেওয়া হচ্ছিল সেটা নিজে হাতে করে টেনে নিয়ে আসতে থাকে। ঠিক তখন ও একটা জায়গায় এসে থমকে যায়, যেখানে ওর হাজব্যান্ডের সঙ্গে যে কলিগটা ঘুরছিল, সেদিন যার সঙ্গে দেখা হয়েছিল, সেই কলিগের প্রেগনেন্সির খবরও জানতে পারে। এই মেয়েটি প্রেগনেন্ট হয়ে গিয়েছে এবং ডক্টর জানাচ্ছিল যে আপনার কিন্তু এই বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এখন থেকে একটু ভালো হয়ে চলবেন, এবং প্রায় 2 মাসের মতো প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এটা শুনে চেনজিনের খুবই খারাপ লাগে। মেয়েটি যখন রিপোর্ট নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছিল, তখন চেনজিনকে আড়াল করার জন্য ওর সামনে এসে দাঁড়িয়ে পড়ে লি, যাতে ওই মেয়েটি চেনজিনকে না দেখতে পায়।
চেনজিন বুঝতে পেরেছে ওর স্বামী কেন ওর সঙ্গে ডিভোর্স করতে চাইছে। আসলে এই মেয়েটি তো আরো আগে থেকেই প্রেগনেন্ট, তার মানে আরো 2 মাস আগে বা তার অনেক আগে থেকে ওর স্বামী এই মেয়েটির সঙ্গে চলাফেরা করছে, ওর সঙ্গে প্রত্যাহ থাকছে, সেজন্যই তো ওকে ডিভোর্স দিতে চাইছে। যাই হোক, বাড়িতে এসে ও যখন লি এর রুমে যায়, ও দেখতে পায় লি কিছু জামা কাপড় একটা স্ট্যান্ডে সাজিয়ে রাখছে। তখন ও লিকে বলে, দেখো এই রুমটা আমি তোমাকে দিয়ে দিয়েছি, এই রুমে সবকিছু নিজের মতো করে ইউজ করবে, ওয়ার্ড্রপটাও তোমার। এরপরে বাহিরে আসতে বলে আর একটা কাগজ কলম নিয়ে আসে আর বলে, আমরা দুজন দুজনকে ওভাবে তো চিনি না, এখানে আমি কি পছন্দ করি আর কি অপছন্দ করি সেগুলো লিখে রেখেছি, তুমিও তোমার পছন্দ অপছন্দ লিখে রাখো, তাহলে দুজন দুজনকে চিনতে বুঝতে অনেক সুবিধা হবে। কিন্তু ও এখন কি লিখবে, ওর পছন্দ অপছন্দ কিছুই সেভাবে মনে পড়ছিল না। চেনজিন তখন বলে, ঠিক আছে, এখনই তোমাকে সব লিখতে হবে না, যেগুলো পছন্দ করো মনে আছে সেগুলো লেখো, আর আলটিমেটলি আস্তে আস্তে মনে পড়তে পড়তে সমস্তই লিখে নিও। আর হ্যাঁ, আমি তোমাকে আমার একটা পুরাতন ফোন দিচ্ছি, ফোনটা বেশি পুরাতন নয়, এখানে আমি 6-7টা নাম্বার সেভ করে দিয়েছি, আমার নাম্বার, আমার বান্ধবীর, আমার বাবা মার, তোমার টিচারের। তুমি এখন থেকেই ফোনটা ইউজ করবে, কারণ এই যুগে ফোন ছাড়া চলা যায় নাকি? যখন থেকে তুমি স্কুলে যাবে তখন তুমি আমার সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবে? এই ফোনের মাধ্যমেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। দেখো এখানে লিস্টটা চেক করো, এখানে আমি যেগুলো নাম্বার দরকার সেগুলোই দিয়েছি, আর এই পুরো ফোনটা একদম ক্লিন, আমি আমার আগে সমস্ত কিছু ডাটা মুছে দিয়েছি। এখন তুমি আমাকে একবার কল দাও তো। এরপরে ও আপু নামে সেভ করা ওই নাম্বারটাই কল দেয়। চেনজিন বলে, ও আচ্ছা, আমার ফোনটা আমি ঘরের ভিতরে রেখে এসেছি, দাঁড়াও ফোনটা গিয়ে রিসিভ করি। এরপরে ও উঠে সোজা রুমের ভিতরে চলে যায়, গিয়েও ফোনটা রিসিভ করে আর ঘরের ভিতর থেকেই কথা বলে বলে, দেখো ভাই, তুমি আস্তে আস্তে আরও অন্য পরিবেশের অন্য মানুষের সঙ্গে মিশবে, আর সেজন্য তোমাকে একটু মন খুলে কথা বলতে হবে। আগামীকালকের জন্য প্রস্তুতি নাও, কারণ আগামীকালকে ওর একটা পরীক্ষা আছে। এবার চেনজিন ওকে নিয়ে সোজা ওর স্কুলে চলে আসে, আর প্রথমেই যায় ডরমেটরিতে, সেটাকে চেনজিন সুন্দর করে গুছিয়েও দিয়ে আসে। তারপরে ওকে নিয়ে আসে একটা রেস্টুরেন্টে কিছু খাবার দাবার খাওয়ানোর জন্য। এখানে এসে বলে, আজকে থেকে আমি তোমার গার্ডিয়ান। এতে একটু হেসে ওঠে লি আর বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে চেনজিন ওকে 10,000 টাকা দিয়েছিল, কিন্তু ও টাকাটা নেয় না। চেনজিন তখন ওর উপর একটু রাগ করে আর বলে, দেখো টাকা তো দরকার, এই টাকাটা তোমার কাছে রাখো। লি তখন বলে, আপু আমার যখন টাকার প্রয়োজন হবে আমি তখন তোমার কাছে চেয়ে নিব। চেনজিন তখন হাত উঁচু করে বলে, আচ্ছা ঠিক আছে। লি তো খুবই খুশি হয়েছে, আবারও স্কুলে ফিরতে পেরেছে। ফাইনালি ওর একটা হাসি মুখ আমরা দেখতে পাই। ও ছুটে ওর ডরমিটরিতে আসে, এখানে আসার পরে ও সুন্দর সুন্দর 3জন বন্ধু পায়, আর এখানেই মূলত চেন রুইয়ের সঙ্গে পরিচয় হয়, যে ছেলেটা খুবই ভালো আর ওর সব থেকে ভালো বন্ধু হয়ে থাকে। কিছুদিন পরে ওর সঙ্গে আবারও দেখা করতে আসে চেনজিন আর বলে, পরীক্ষা কেমন হয়েছে? ওর ভর্তি পরীক্ষা ছিল, পরীক্ষাও ভালোই দিয়েছে। চেনজিন বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম তোমার একটা ঘড়ির প্রয়োজন, তোমার জন্য এই ঘড়িটা নিয়ে এসেছি। লি নিতে চাইছিল না, কিন্তু পরে ও নিয়ে নেয়, কারণ চেনজিন জোর করে ওকে দিয়েছে। ঘড়িটা ওর খুবই পছন্দ হয়েছে, রুমে এসে কেবল ওটাই দেখতে থাকে। এরপরে পড়াশোনার ফাঁকে ফাঁকে ও মাঝে মাঝে চেনজিনকে টেক্সট দিত, চেনজিন এখন কি করছে, এখন খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এভাবেই ওদের যোগাযোগ চলতে থাকে। কয়েকটা দিন এভাবে কেটে যেতে থাকে। আবার আমরা 2024 সালের দৃশ্য দেখতে পাই। চেনজিনের সাথে লিয়ের সম্পর্ক কত ভালো ছিল, তাহলে এখন কেন তাদের সম্পর্ক এত খারাপ হয়ে গেল? এখন চেনজিনের বয়স প্রায় 36-37 হবে। ওর মা ওকে বারবার ফোর্স করছে বিয়েটা করে নিতে, কিন্তু ওর মাকে বারবার বোঝাচ্ছে যে বিয়ে ছাড়াই জীবন বেশি সুন্দর। তো সেদিন একটা মিটিং ছিল লিয়ের, এবং ও মিটিং শেষ করে যখন বাইরে বের হয় আমরা দেখতে পাই ওরা ওখানে 3জন দাঁড়িয়ে ছিল, আর সেই 3জনের সবাই অনেক ড্রাঙ্ক অবস্থায় ছিল। লি ইদানিং একটু বেশি ড্রিঙ্ক করছে আর কি। সেদিন ও গাড়ি চালিয়ে সোজা চেনজিনের দরজায় এসে কড়া নাড়ে, আর এখন অনেক রাত হয়ে গিয়েছিল। চেনজিন একটুখানি দেখে যে বাহিরে কে এত রাত্রে কড়া নাড়ছে, কারণ স্বাভাবিকভাবে ওর কারোর সঙ্গে তেমন যোগাযোগ নেই। ও তখন দেখতে পায় লি ওর দরজার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। যখনই ও দরজাটা খোলে, লি হুড়মার করে এসে ওকে জড়িয়ে ধরে। চেনজিন ওর একটু দেখাশোনা করছিল। চেনজিন প্রথমে ওকে পানি খাইয়ে যখন চলে যাচ্ছিল, ঠিক তখনই ওকে লি টান মেরে নিজের কোলে বসিয়ে দেয়, আর তারপরে ওকে খুবই রুডলি কিস করতে থাকে। এই অবস্থায় চেনজিন ওকে দূরে সরিয়ে দিতে পারেনি, কিন্তু যখন ওকে দূরে সরিয়ে দেয় তখন লি ওর দিকে তাকিয়ে একটাই কথা বলে, আর তা হলো, আপু আমি তোমাকে অনেক ঘৃণা করি। এই কথা শুনে চেনজিন ওকে ধাক্কা দিয়ে ফেলে উপরে চলে আসে। এদিকে আমরা 2016 সালের দৃশ্য দেখতে পাই, যেখানে লি বসে বসে পড়াশোনা করছিল, এবং এবারের পরীক্ষায় ও 181তম হয়েছে পুরো স্কুলে। ঠিক তখনই ওর আপু মানে চেনজিন ওকে কল দেয় আর বলে, এখন না তোমার উইকেন্ড, আমি তোমার জন্য নিচে অপেক্ষা করছি, তুমি এক্ষুনি ব্যাকপ্যাক গুছিয়ে নিচে চলে এসো।
তোমাকে আমি বাসায় নিয়ে যাব, কারণ উইকেন্ডে সবাই বাসায় যায়। এখন এর তো যাওয়ার কোনো জায়গায় নেই, একমাত্র চেনজিন ওর এখানকার আপন মানুষ। আর সেজন্য চেনজিন যখন ওকে নিতে এসেছিল ও তো প্রচণ্ড হ্যাপি হয়ে গিয়েছিল। চেনজিন ওকে জিজ্ঞেস করে যে ওর স্কুলের রেজাল্ট কি হয়েছে, আর চেনজিন এটাও বলে তুমি কি টপ 30 এর ভিতরে অবস্থান করে নিতে পেরেছো। কিন্তু ও তো টপ 30 এর ভিতরে অবস্থান করতে পারেনি, ও 181তম হয়েছে। আর সেজন্য ওর একটু মন খারাপ হয়, কারণ চেনজিন হয়তো চেয়েছিল ও আরো ভালো করবে এবং টপ 30-র ভিতরে আসবে। কিন্তু চেনজিন এটা এমনিই বলেছে। চেনজিন বলে যে আমি তোমার রেজাল্টে ভীষণ খুশি হয়েছি, চলো এখন আমি তোমাকে একটা দারুণ রেস্টুরেন্টে নিয়ে যাব, ওখানে অনেক দারুণ দারুণ খাবারের আইটেম আমি দেখেছি, তুমি চুজ করো। কিন্তু লি তো এত কিছু খাবারের নামও জানে না, তাই ও চেনজিনকেই চুজ করতে বলে। চেনজিন ওকে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে নিয়ে আসতো। এবার রেস্টুরেন্ট থেকে খেয়ে যখন ওরা ফিরছিল চেনজিনের কাছে, তখনই ওর বান্ধবী কল দিয়ে বলে যে তোমার হাজব্যান্ডকে অন্য একটা মেয়ের সঙ্গে দেখেছি এরকম জায়গায়, তুমি যদি ওদেরকে হাতে নাতে ধরতে যাও তাহলে এখানে চলে এসো। আর চেনজিন তো এটা চেয়েছিল, আর এই কথাটা লিও বসে শুনতে পায় আর লিও বুঝতে পারে। লি বলে আপু আমিও তোমার সাথে যাব। চেনজিন বলে না, তোমাকে যেতে হবে না, এটা আমার বিজনেস, তাই এর ভিতরে তোমাকে থাকতে হবে না, তুমি বাসায় হেঁটে চলে যাও, আমি একটু পরেই বাসায় আসছি। এটা বলে ও ওই লোকেশনে চলে যায়। ওর ফ্রেন্ড যে লোকেশনের কথা বলেছে ওখানে গিয়ে সত্যি সত্যি ওর হাজব্যান্ডকে দেখতে পায় এবং সেই মেয়েটির সঙ্গে দেখে যে মেয়েটিকে আগের দিনেও ধরেছিল। এদেরকে একসাথে দেখার পর ওর পিছনের কথাগুলো মনে পড়ে, কারণ সেম রেস্টুরেন্টে ওর হাজব্যান্ডের সঙ্গে আগেও এসেছে। আর সেজন্য ওর একটু বেশি খারাপ লাগছিল। ঠিক তখনই পিছন থেকে কেউ একজন এসে ওর মুখটা ঢেকে দেয়, আর এটা আর কেউ ছিল না, এটা ছিল লি। লি ওকে ফলো করতে করতে এখানে এসেছে, কারণ লি এর খারাপ লাগছিল যে চেনজিন আজকে হার্ট হয় কিনা। চেনজিনকে ও পিছনে রেখে এরপরে চেনজিনের হাত থেকে ফোনটা নিয়ে ওদের দুজনের একটা ভিডিও করতে থাকে, কারণ একটা এভিডেন্স তো থাকা লাগবে, কারণ ওর স্বামী বারবার অস্বীকার করে। এরপরে লি এর হাত ধরে টেনে নিয়ে ওকে বাড়িতে নিয়ে চলে আসে চেনজিন। বাড়িতে আসার পরে ওর ফ্রেন্ড ওর বাসায় আসে এবং ওরা দুজনে মিলেই ওয়াইন পান করতে থাকে, আর কি সব বলতে থাকে চেনজিন যে এইসব ছেলে মানুষ মানে বিশ্বাসঘাতক এটা ওটা, এবং নিজেকে চির আপ করার চেষ্টা করে। মাঝে মাঝে তো নিজের রুম থেকে এইসব সাউন্ড শুনতে পাচ্ছিল লি নিজেও। পরদিন লি অনেক ভালো ভালো খাবার রান্না করে চেনজিনের জন্য, কারণ গত রাত্রে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। এরপরে চেনজিন ওর হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে যায়, আর এই দিন ও একটা ডিভোর্স পেপার নিয়ে গিয়েছিল। ডিভোর্স পেপারটা ও রেখে ওখান থেকে চলে আসে, কিন্তু ও যে আজকে ডিভোর্স পেপার নিয়ে গিয়েছে লি এটা জানতো, তাই লি একটু বাইরে এসে ওয়েট করছিল যতক্ষণ না চেনজিন ফিরে আসে। চেনজিন ফিরলে তবে দুজনে একসঙ্গে মিলে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে আসার পরে হুট করে চেনজিনের মনে হয় যে ওর বাড়ির বাসার যে ডিজিটাল লকটা সেটার পাসকোড ও চেঞ্জ করে দিবে। ও তখন লিকে বলে আজকের তারিখ অনুযায়ী আমি এখানকার পাসকোডটা সেট করছি, এখন থেকে তুমি ওই পাসকোডটা ইউজ করে আমার বাসায় ইজিলি ঢুকে যেতে পারবে। এরপরে আমরা আবারও 2024 সালের দৃশ্য দেখতে পাই, যে এখানে একটা হোটেলে ঘুম ভাঙে লিয়ের তখন মনে পড়ে গতকাল রাত্রেবেলা ও অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর সোজা চেনজিনের বাড়িতে চলে গিয়েছিল। গিয়ে ভুলভাল অনেকগুলো পাসকোড ও চাপার চেষ্টা করেছিল। চেনজিন পরে দেখতে পেয়ে ওকে ভিতরে নিয়ে গিয়েছিল, তারপরে যা হয়েছে তার সব মনে পড়ে ওর। তখনই ও রিসেপশনে ফোন দিয়ে জানতে চায় যে ওকে এখানে কে রেখে গিয়েছে। রিসেপশন থেকে ওকে জানানো হয় যে একটি মেয়ে গতকাল ওকে এখানে নিয়ে এসেছিল, যার চুল একটু খাটো খাটো, আর সেই ওকে এখানে রেখে চলে গিয়েছে এবং তার আইডি কার্ডটাও ফেলে গিয়েছে। এই তখন বলে ঠিক আছে আমি নিচে আসছি এবং তার আইডি কার্ডটা আপনি আমার কাছে দিবেন। গিয়ে দেখে ওটা চেনজিনের আইডি কার্ড। তো ও চেনজিনের কার্ডটা নিজের কাছে নিয়ে বলে আমি নিজেই এই আইডি কার্ড দিয়ে দিব, আপনারা চিন্তা করবেন না। এদিকে চেনজিন যখন আইডি কার্ডটা নিজের ব্যাগের ভিতরে খুঁজতে যায় তখন ওর মনে পড়ে গতকাল রাত্রে ও তো নিজেই গিয়েছিল একটা হোটেলে, যেখানে লিখে রাখতে গিয়ে ওকে নিজের আইডি কার্ডটা শো করতে হয়েছিল, সেখানে আইডি কার্ডটা ভুলে রেখে এসেছে। ও তখন ওই রিসেপশনে কল দিয়ে বলে আমার আইডি কার্ডটা আপনাদের কাছে আছে। ওই মহিলা তখন বলে আপনার আইডি কার্ড তো আপনি যাকে রেখে গিয়েছিলেন সে নিয়ে গিয়েছে। তখন চেনজিন রেগে বলে আপনাদের এখানে তো কোনো সিকিউরিটি নাই দেখছি, আমার আইডি কার্ড আপনি অন্য কারো কাছে কেন দিয়েছেন? আপনি এখন সেই লোককে ফোন দিন, তার কাছ থেকে আইডি কার্ড নিয়ে আমার ঠিকানায় পাঠিয়ে দিন। এবার ওই মহিলা আবার লিকে ফোন দিয়ে বলে আপনি যার আইডি কার্ডটা নিয়ে গিয়েছেন কাইন্ডলি আপনার ঠিকানা বলেন, ওখান থেকে আইডি কার্ডটা নিয়ে আসবো, কারণ উনি আইডি কার্ডটা আমাদের থেকেই নেবেন। লি তখন বলে আপনাদের চিন্তা করতে হবে না, আসলে ওর সঙ্গে আমার একটু ঝগড়া চলছে তো আমি নিজে আইডি কার্ডটা দিয়ে দেবো, আপনারা একদম চিন্তা করবেন না। পরের দৃশ্যে আমরা চেনজিনকে দেখতে পাই। চেনজিন একটা মেসেজ
লিখেছিল লিয়ের উদ্দেশ্যে যে তার আইডি কার্ডটা যেন ফেরত পাঠানো হয়, কিন্তু ঠিক তখনই গতকাল রাত্রের কথা মনে পড়েছিল যেখানে লিওকে বলেছিল, আপু আমি তোমাকে সত্যি অনেক বেশি ঘৃণা করি। আর এজন্য মেসেজটা লিখেও ও রেখে দেয় এবং ও নিজে চেষ্টা করছিল যে লি ওর সঙ্গে যোগাযোগ করুক। লি এদিকে ওর মেসেজের অপেক্ষায় বসেছিল, কিন্তু ওদিক থেকে যখন কোনো টেক্সট বা মেসেজ কিছুই আসে না, লিয়ের তখন রাগ হয়ে যায়। লি ওর ফোনের সুইচটা অফ করে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়ে। আসলে ওর খুবই অস্থির লাগছিল, কারণ ওর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করছিল না। আর চেনজিন এদিকে চেনজিনকে দেখতে পায়। চেনজিন লি যে রুমে থাকতো ওই রুমে আসে আর বড় একটা বক্স ওপেন করে। ওর ভিতরে আমরা একটা লাইট দেখতে পাই আর কিছু খাতাপাতি দেখতে পাই, যেগুলো সব লিয়ের ছিল। এই খাতাটা মূলত ওর ডেট খাতা। এখানে ও লিখে রেখেছে চেনজিন ওর পিছনে কত টাকা খরচ করেছে, সেই টাকা ও সব সুদে আসলে ফেরত দিয়ে দিবে। তাছাড়া এখানে কিছু টুকরা কাগজ দেখতে পাই, যার ভিতরে লি তার পছন্দ অপছন্দগুলো লিখে রেখেছিল। ওর ভিতরে আমরা একটা বক্স দেখতে পাই, যার ভিতরে চেনজিনের জন্য লি একটা ঘড়ি কিনেছিল, বোধ হয় সেটা দেওয়া হয়নি, সেটাও রাখা ছিল। এছাড়াও ওখানে আরো একটা রেকর্ডার ছিল, যে রেকর্ডারটাও লি এর কাছেই ছিল, সেটাও এখানেই রাখা ছিল। আর চেনজিন নিজে এগুলো গুছিয়ে রেখেছে। চেনজিন ওগুলো আবারও গুছিয়ে রাখে। আর তারপর আমরা একটা শোপিস টাইপের কিছু দেখতে পাই, যেটাও মনে হচ্ছিল খুবই মেমোরেবল কিছু। যাই হোক, ওটাকে ওখানে রেখে দিয়ে চলে আসে চেনজিন। এরপরে ঘটনা আবারও 2016 সালে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই লিয়ের স্কুল স্টার্ট হয়েছিল, কিন্তু ও এখনো পর্যন্ত ইউনিফর্ম কেনেনি। আজকে যখন ইউনিফর্ম কেনে তখন ও প্রথমে এই ছবিটা পাঠিয়ে দেয় ওর আপুর কাছে। আর ওর আপুর বান্ধবীর সঙ্গেই তখন ওর আপু খাচ্ছিল। জুন ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে ফোনে এত কি দেখছো শুনি? চেনজিন বলে, আমার ভাই তার ইউনিফর্ম কিনেছে আর সেজন্য আমাকে এই ফটোটা পাঠিয়েছে। জুন তখন বলে, তোমার ভাই কিন্তু সত্যিই দেখতে অনেক বেশি হ্যান্ডসাম, আর আমার ওকে অনেক ভালো লাগে, আমার কাছে দাও তো ফোনটা। এরপরে ওই ফোনটা নিয়ে ওই ছবিটা চ্যাটেই সেভ করে দিয়েছিল জুন। চেনজিন ওর বান্ধবীকে বলে, কি যে করো না, এগুলো কেন করছো? এরপরে আমরা লিকে দেখতে পাই লি ওর নিজের ছবিটা ওর যে উইচ্যাট অ্যাকাউন্ট খুলেছিল সেখানকার ডিপিতে দিয়ে দেয় আর নিজের মনে মনে একটু মুচকি হাসতে লাগে। এদিকে চেনজিন কাজে ব্যাক করেছিল, কারণ অনেক দিন ধরে সে কাজ থেকে অনেক দূরে ছিল। সেজন্য ওর অফিসের কলিগরা ওকে অভ্যর্থনা জানায় আর ওর জন্য কিছু ফুলও পাঠিয়ে দেয়। এরপরে আবারও যেদিন উইকেন্ড ছিল সেদিন লিকে বাড়িতে নিয়ে আসে চেনজিন, কিন্তু লি বাড়িতে তেমন টিভিও দেখতো না, তাই চেনজিন ওকে বসিয়ে দেয় টিভিতে একটা শো দিয়ে আর বলে, এই শোটা বসে বসে শেষ করো, তুমি বড্ড চুপচাপ থাকো, কিচ্ছু দেখতে চাও না, এগুলো নিজে নিজে এক্সপ্লোর করতে পারো না, এটা আমার খুবই পছন্দের শো, তাই আমি চাই তুমিও এটা দেখো। আর যেহেতু চেনজিনের পছন্দ, তাই লি বসে বসে শোটা দেখতে লাগে। পরদিন সকালবেলা খাওয়া শেষে চেনজিন লিকে বলে, তুমি পড়াশোনা করতে থাকো, আমি একটা বিশেষ কাজে বাহিরে যাচ্ছি। আসলে আজকে ও ডিভোর্স পেপারে সাইন করার জন্য গিয়েছিল ওর স্বামীর সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে ওদের ডিভোর্স হয়ে যায়। ওর স্বামী বলে, দেখো আমি তোমার সঙ্গে খারাপ কোনো সম্পর্ক রাখতে চাই না। চেনজিন বলে, আমাদের ভিতরে খারাপ ভালো কোনো সম্পর্কই আর থাকবে না। এবার ওর স্বামী বলে, তুমি আমাকে যত গিফট দিয়েছো সেই সমস্ত গিফটগুলো আমি তোমাকে ফিরিয়ে দেব। চেনজিন বলে, আমি যাকে একবার যা কিছু দিয়ে দিয়েছি তা আর কখনোই ফেরত নেই না, তাই ওগুলো আমি ফেরত নেওয়ার প্রয়োজন বোধ করি না। এটা বলে ও ওখান থেকে চলে আসে। আর এদিকে ওর জন্য চিন্তা করছিল লি বসে বসে, কারণ লি জানে ও আজকে ডিভোর্স দিতেই গিয়েছে। যাই হোক, ডিভোর্স দেওয়ার পর নিজেকে অনেক ফ্রি লাগছিল চেনজিনের। লি তখন দেখছিল টাইম যে এখনো চেনজিন কেন ফিরছে না। ঠিক তখনই লি যে ফোনটা ইউজ করে সেখানে একটা নোটিফিকেশন আসে যে আজকে নাকি চেনজিনের জন্মদিন। যেহেতু এটা চেনজিনের পুরাতন ফোন, তাই এই নোটিফিকেশনটা এসেছিল। লি তখন মনে মনে ভাবে, চেনজিনের যেহেতু আজকে জন্মদিন, তাই ওকে কিছু উপহার তো দিতেই হবে, কিন্তু ওর হাতে তো তেমন টাকাও ছিল না। ঠিক তখনই ওদের বাড়িতে কেউ একজন কলিং বেল বাজায়। ও দরজা খুলে দেখে যে এখানে চেনজিনের এক্স হাজব্যান্ড এসেছে। মূলত চেনজিনকে যে জিনিসপাতিগুলো সে নিয়ে আসতে বলেছিল চেনজিন নিয়ে আসেনি বলে এগুলো সে নিজে দিতে এসেছে। তো ওখানে এই লোক যখন লিকে দেখে, লিকে দেখা মাত্রই বলে, আরে তুমি তো অনেক লম্বা হয়ে গিয়েছো, সেই গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তুমি তখন ছোট ছিলে, তুমি তাহলে এখন থেকে এখানেই থাকছো, তাই নাই কি? এবার ও যখন ভিতরে ঢুকতে যাচ্ছিল, লি বলে, আপনার ভিতরে ঢোকার কোনো পারমিশন নেই, আমার বোনের সঙ্গে এখন হয়তো আপনার ডিভোর্স হয়ে গিয়েছে, সে চাইবে না আপনি ভিতরে ঢোকেন। এবার তখন ওর এক্স হাজব্যান্ড বলে, তুমি দেখছি তোমার বোনের ব্যাপারে সবই জানো, সে বোধহয় সব তোমাকে জানিয়েছে। লি বলে, সে আমাকে কিচ্ছু জানায়নি, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনি তার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছেন, ফার্দার আর খারাপ ব্যবহার করার চেষ্টা করবেন না। এটা বলে ওকে এখান থেকে ভাগিয়ে দেয়। এরপরে রাত করে চেনজিন যখন বাড়িতে ফিরে আসে তখন রুমের ভিতরে ঢুকেও দেখে রুমটা অনেক অন্ধকার। ও লিকে জিজ্ঞেস করে, রুম এরকম অন্ধকার করে রেখেছো কেন? লি তখন কিছু না বললে চেনজিন সামনে দেখে একটা বক্স। তখন ও বলে, নিশ্চয়ই ফু এখানে এসেছিল, তুমি ওকে বাড়িতে ঢুকতে দিয়েছো? তখন লি বলে, না, আমি ওকে বাড়িতে ঢুকতে দেইনি।
চেনজিন বলে ঠিক আছে, তুমি ভালো করেছো। কখনোই তাকে, সে যদি আর আসে দরজা পর্যন্ত খুলবে না, আর ওই বক্সটা নিয়ে সোজাও স্টোর রুমে রেখে আসে আর বলে এখন থেকে ওর কোনো জিনিস এই বাড়িতে থাকবে না। ওর মতো মানুষের কথা ভাবার থেকে না ভাবাই ভালো। ঠিক তখনই ওর অনেক ক্ষুধা পেয়েছিল দেখে লিওকে বলে তোমার জন্য আমি কেক অর্ডার করেছি, কারণ আজকে না তোমার জন্মদিন, এই যে নোটিফিকেশনটা দেখেছিলাম। চেনজিন বলে আরে এটা তো একটা মিথ্যা জন্মদিন, আমার ডকুমেন্ট বা বিভিন্ন জিনিসপাতিতে এটা দেওয়া আছে, যদিও আমার অরিজিনাল জন্মদিন ওইটা নয়, কিন্তু তুমি যেহেতু আমার জন্য কেক নিয়েই এসেছো তখন এটা ফিল করতেই পারি যে আজকে আমার নতুন করে জন্ম হলো। চলো আমরা এই কেকটা দুজনে মিলে খেয়ে শেষ করি। এরপরে ওরা মজা করে দুজনেই কেক খেতে থাকে। এরপরে আবারও এইসব কাজকর্ম শেষ করে স্কুলে ফিরে আসে লি। লি পড়াশোনাতে খুবই ভালো ছিল, যত দিন যাচ্ছিল ও অনেক ভালো পারফর্ম করছিল। এবারও ওর একটা এক্সাম হয় আর এই এক্সামে ও অনেক ভালো করে। ওর ম্যাম তো ওকে অনেক প্রশংসা করে, কিন্তু এবারও 100-র মধ্যে আসলেও 30তম এর ভিতরে আসতে পারিনি। এদিকে চেনজিনকে দেখতে পায়। চেনজিন নতুন করে জীবন শুরু করেছিল। বাড়িতে ও অনেকগুলো ফুলের বুকে অর্ডার করেছিল, সেই সমস্ত ফুলগুলোর একটা ছবি তুলে একটা স্টোরিও ওর উইচ্যাটে দিয়েছিল এবং সেখানে লিখেছিল নতুন করে জীবন শুরু হলো। আর এই স্টোরি আবার দেখতে জানতো না লি। সেদিন ওর বন্ধুরা ওকে বোঝায় দেখো যদি তুমি কাউকে ফলো করো তাহলে তার স্টোরিগুলো এভাবে দেখতে পারবে, তার সঙ্গে এভাবে ইন্টারাক্ট করতে পারবে। তো রাত্রেবেলাও শুয়ে শুয়ে চেনজিন যেসব পোস্ট দিয়েছে সেগুলোই দেখতে থাকে এবং এসব দেখার মাধ্যমেও চেনজিনকে একটু একটু করে বুঝতেও পারে যে চেনজিন আসলে কখন কোন মুডে থাকে, আর এখন থেকেও তো আরো ভালোভাবে বুঝতে পারবে। যাই হোক, সেদিন যখন রেজাল্ট আউট হয়েছিল তখন এই রেজাল্টের কাগজটা নিয়ে ও সোজা চেনজিনকে দেখায়। এবার ও 90তম এরকম হয়েছে। চেনজিন বলে এই কাগজটা আমি নিলাম, এখন থেকে তোমার রেজাল্ট নিয়ে আমি একটা জার্নাল বানাবো। এবার এটা শুনে তো অনেক খুশি হয় লি, কারণ ওর রেজাল্টের কাগজগুলো নিয়ে কেউ জার্নাল বানাবে সেটা তো আসলেই সুন্দর, আর সেটা যদি হয় চেনজিন। চেনজিন ওটা বাড়িতে নিয়ে যায় আর তারপরে একটা জার্নাল বানাতে শুরু করে, আর সেখানে ওর মনের কিছু কথাও লিখে রাখে। যাই হোক, লিকে ও সেদিন একজোড়া জুতা উপহার দিয়েছিল, কারণ লিয়ের জুতাটা অনেক পুরানো হয়ে গিয়েছিল আর ও লিকে একজোড়া জুতা দিতে চেয়েছিল। লিয়ের তো এই জুতাগুলো খুবই পছন্দ হয়। লি জুতা পরে তারপরে চেনজিনকে আবার জানায় যে জুতোগুলো ওর খুব পছন্দ হয়েছে। এভাবে আরো কয়েকটা দিন যেতে থাকে। আস্তে আস্তে লি আর চেনজিনের ভিতরে সম্পর্কটাও আরো গভীর হতে থাকে। এরপরে একদিন হুট করে লিকে তার গ্রামের বাড়ি থেকে তার আন্টি কল দিয়ে বলে সে কোমরে অনেক ব্যথা পেয়েছে, তাই এবার উইকেন্ডে যেন লি একবার বাড়িতে যায়। তো লি চেনজিনকে একটা টেক্সট করে দিয়েছিল যে সে বাসে করে চলে যাবে, কিন্তু না, চেনজিন ওকে বলে যে সেই নিয়ে যাবে। তো চেনজিন নিজের কারে করে সোজা লিকে ওর গ্রামের বাড়িতে নিয়ে আসে। পাহাড়ি রাস্তায় হাঁটতে চেনজিনের একটু কষ্ট হচ্ছিল। লি ওকে সুন্দর করে পথ দেখিয়ে উপরে নিয়ে আসে। এখানে আমরা লি আর আন্টিকে দেখতে পাই, ওরা সবাই চা পাতা তুলছিল। তো লি ওকে হেল্প করার ওর আন্টিকে হেল্প করার জন্য চা পাতা তুলতে থাকে, আর চেনজিনকে বলে ছায়ায় দাঁড়িয়ে থাকতে, না হলে আবার মুখে ট্যান পড়ে যাবে। চেনজিন বলে দেখি কিভাবে পাতা তুলছো, সব পাতা তো দেখতে একই, তাহলে স্পেসিফিক কোন পাতাটা তুলতে হবে আমাকে দেখিয়ে দাও, আমিও হেল্প করি। তখন লিওকে দেখিয়ে দেয় কচি পাতাগুলো তুলতে হয়, তবে নখ দিয়ে কেটে নয় বরং ভেঙে। যাই হোক, কিছুক্ষণের ভিতরে রপ্ত করে নিয়েছিল চেনজিন। চেনজিনের এই গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে। নিজের ফোনটা বের করে ও চারিদিকে ছবি তুলতে থাকে। হুট করে ও খেয়াল করে যে লিকে দেখতে সত্যি খুব হট লাগছে, কারণ ও গরমে ঘেমে গিয়েছিল বিধায় ওর জামাটা খুলে ফেলেছে, আর ওই ছবিটা ও তুলে নেয়। এরপরে আমরা আবারও 2024 সালের দৃশ্য দেখতে পাই, যেখানে আমাদের চুনকে দেখানো হয় আজকে ওর একটা ব্লাইন্ড ডেট ছিল, তবে সেই ছেলের সাথে ওর ঝগড়া হয়েছে। তবে চুন যে রেস্টুরেন্টে এসেছিল ওই সেম রেস্টুরেন্টে আমরা লিকেও দেখতে পাই। লি ওর একজন বিজনেস ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিল এখানে বসে বসে। তো লিয়ের সঙ্গে যখন চুনের দেখা হয়ে যায়, লিয়ের সঙ্গে ও কথা বলতে আসে, কিন্তু এখানে যে বিজনেস ক্লায়েন্টটা দাঁড়িয়েছিল একে দেখা মাত্রই চুন ক্রাশ খেয়ে যায়। ওই বিজনেস ক্লায়েন্টের নাম হলো সেন, ও মূলত চেংরুইয়ের আঙ্কেল হয় আর কি। যাই হোক, একসঙ্গে ওরা যখন কথা বলছিল ঠিক তখনই চেংরুই আবার কল দেয় লিকে আর বলে তোমার আপু অর্থাৎ চেনজিন আমাদের কোম্পানিতে এসেছে এবং সে তোমারই খোঁজ করছে, তো তুমি একটু দ্রুত চলে এসো। এদিকে চেংরুই চেনজিনকে নিয়ে বসেছিল যতক্ষণ না লি আসছে। ও মূলত ওর আইডি কার্ডটা নিতে এখানে এসেছে। চেংরুই তখন বলে আচ্ছা জিজিয়া, জিজিয়া মানে হলো আপু, তুমি কেন কথা বলো না ভালো করে লিয়ের সঙ্গে? লি কি অন্যায় করেছে? তোমার জন্যই তো সে বিদেশে গিয়েছিল, তুমিই জোর করে তাকে বিদেশে পাঠিয়েছিলে। তুমি জানো বিদেশে যাওয়ার পর থেকে ও ঠিকমতো খেতো না, ঠিকমতো ঘুমাতো না, আর সে জন্য একসময় ওর ইনসোমনিয়া হয়ে যায়। আর তাছাড়া তার সাথে প্রচন্ড মাইগ্রেনের পেইন, এখন ওকে এক গাদা ওষুধ খাওয়া লাগে। যখনই ও একটানা কাজ করতে থাকে তখনই ওর পেইনটা শুরু হয়ে যায়। তাছাড়া যখন করোনার প্যান্ডেমিক চলছিল কোভিড-19, তখনও তুমি একটা দিন ওর সঙ্গে দেখা করোনি।
ও অনেক ইনজোর্ড ছিল ওই টাইমে। আমি প্রত্যেকটা মুহূর্ত দেখেছি ওকে কিভাবে ভেঙে পড়তে। কেন ওর সঙ্গে একটুও কথা বলোনি? এখনো পর্যন্ত কি পরিমাণ ফেস করছে, রাতে ঘুমাতে পারে না। এসব কথা শোনার পরে চেনজিনের খুব খারাপ লাগে। তাই চেনজিন লি এর সঙ্গে আলাদা করে দেখা করতে আসে আর লিকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে বলে, তুমি তো আমাকে বলোনি যে রাত্রে ঘুমাতে পারো না, তোমার মাইগ্রেনের পেইন, এটা কি অনেক বেশি সিরিয়াস নাকি? লি তখন বলে, তোমাকে কে বলেছে এগুলো? আমি ঠিক আছি, এসব কোনো ব্যাপারই না। আর আমার যদি সত্যি কিছু হয়ে থাকে তাতে তোমার কি সত্যি কিছু যায় আসে? চেনজিন তখন বলে, কিন্তু না, যদি আমার জন্য তুমি এমনটা নিজেকে পেইন দিয়ে থাকো, কষ্ট দিয়ে থাকো, তাহলে তো আমার খারাপ লাগবে। আমি তোমার ভালোর জন্য তোমাকে বিদেশে যেতে বলেছিলাম, তার মানে এই নাই তুমি তোমার জীবনটা শেষ করে দিবে। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে একটা ভালো ডক্টরের কাছে নিয়ে যেতে পারি, আমার পরিচিত একটা ডক্টর আছে। লি তখন বলে, তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি কি সত্যিই কেয়ার করো আমার কিছু হোক না হোক তাতে? চেনজিন তখন বলে, অবশ্যই কেয়ার করি, তোমার যদি সময় থাকে বা সময় বের করে তুমি আমার সাথে যাবে, আমি তোমাকে একটা ভালো ডক্টরের কাছে আর একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব, তারপরে আমাদের বাদবাকি কথা হবে। চেনজিনকে লি তখন বলে, ঠিক আছে, আমি যদি সময় বের করতে পারি তাহলে আমি তোমাকে জানাবো। এখন আমার একটা মিটিং আছে আর তাই আমাকে যেতে হচ্ছে। চেনজিন তখনও যাওয়ার পানে তাকিয়ে থাকে। চেনজিন বসে কাজ করছিল, ঠিক সেই টাইমে লি ওকে মেসেজ দেয়। আর ওই মেসেজটা চেনজিন আগে একদিন টেক্সট দিয়েছিল, সেই টেক্সটটা কপি করেই দেওয়া। তো এই টেক্সট দেখার সাথে সাথেই চেনজিন বুঝে যায় যে ওর মেসেজটাই কপি করে দিয়েছে লি। তাই ও উপরে উঠে ওই মেসেজটার একটা স্ক্রিনশট নিয়ে সেটা লিকে পাঠিয়ে দিয়ে বলে, তুমি দেখছি ইদানিং আমাকে কপি করতেও শুরু করে দিয়েছো। লি ওই স্ক্রিনশটটা দেখে বলে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, কিন্তু ওই স্ক্রিনশটের ভিতরে ও নিজের যে ছবিটা সেভ করে রেখেছিল চেনজিন, সেটা দেখে লিয়ের খুব ভালো লাগে। কারণ ওর ছবিটাই যে চেনজিন ওয়ালপেপারে দিয়ে রেখেছে সেটা তো ওর জন্য ভীষণ সুন্দর একটা ব্যাপার। যাই হোক, এতেও খুব খুশি হয়ে যায়। আর এরপরে দুইজন বসে বসে কথা বলতে থাকে। এর পরের দিনের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে চেনজিন লি এর জন্য কিছু জিনিসপাতি পাঠিয়েছিল, তার ভিতরে একটা রেকর্ডারও পাঠিয়েছিল। কারণ লি জানিয়েছে যে ওর ইংলিশ নাকি খুব একটা ভালো যাচ্ছে না, সেজন্য চেনজিনের কাছে হেল্প চেয়েছিল। তো চেনজিন তখন ওর পছন্দের একটা ইংলিশ গল্প রেকর্ড করে ওকে দিয়েছিল। তো যখন লি ওই গল্পটা শুনে ও লাইব্রেরিতে গিয়ে বইটা পর্যন্ত খুঁজে বের করে সেটা পড়তে থাকে। আর এটাই হলো ভালোবাসার লক্ষণ, যে ভালোবাসার মানুষ যেটা করতে পছন্দ করে সেটা করা। 2024 সালের দৃশ্য দেখতে পাই, যেখানে লি একটা জিমে ছিল। ঠিক তখনই ওর কাছে একটা টেক্সট আসে, আর এই টেক্সটটা চেনজিন ওকে করেছিল। চেনজিন ওকে লিখেছে, তুমি যদি ফ্রি থাকো তাহলে আগামীকাল আমি তোমাকে নিয়ে একজন নিউরো সার্জনের কাছে নিয়ে যাব। তোমার যেহেতু ঘুম আসে না আর মাইগ্রেনের সমস্যা, সো আমি মনে করি তোমার দ্রুতই যাওয়া উচিত। যাই হোক, আর এই কথা শুনে লিয়ের তো খুব খুশি লাগে। তাই ও গাড়ি চালিয়ে সোজা চেনজিনের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেয় আজকে রাতটাও এখানেই কাটাবে। তো ওখানেই ওর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরদিন যখন সকালবেলা ওর ঘুম ভাঙে তখন ও একটু লজ্জা পেয়ে বলে, কেউ আমাকে দেখেনি তো? ঠিক কিছুক্ষণের ভিতরেই চেনজিন ওকে কল দিয়ে বলে, তুমি কোথায় আছো? কিছুক্ষণ পরেই আমি চাচ্ছি তোমাকে নিয়ে ওই ডক্টরের কাছে যাব। তুমি যেখানেই থাকো দ্রুত করে গুছিয়ে নাও, আমি কিন্তু আধা ঘন্টার ভিতরে চলে আসছি। ও চেনজিনকে বলে, ঠিক আছে, আমি আধা ঘন্টার ভিতরে রেডি হয়ে তোমাকে জানাচ্ছি। তাই ও দ্রুত করে এখান থেকে গাড়িটা নিয়ে ওর বাড়ির দিকে চলে যায় এবং ও এখন যে হোটেলে থাকে সেই হোটেলে গিয়ে রেডি হতে শুরু করে। কিন্তু এখন ভাবছিল কি জামা পরবে, এসব ভাবতে ভাবতেই ওর অনেক সময় চলে যায়। চেনজিন তখন ওকে এসে নক দেয় আর ওর সাথে সাথে রেডি হয়ে নিচে চলে আসে। চেনজিন লিকে নিয়ে ডক্টর লু এর কাছে এসেছিল, কারণ ডক্টর লু একজন ভালো নিউরো সার্জন। তো ডক্টর লু ওর সমস্ত টেস্ট দেখে জানায় যে ওর অবস্থা গুরুতর নয়, কিন্তু এখন থেকে ওকে একটু লাইফস্টাইলটা আলাদা করে যাপন করতে হবে। তখনই লিয়ের মনে পড়ে যে আরে এটা তো সেই লোক যে লোকের ছবিও চেনজিনের সঙ্গে দেখেছিল। তাই ও একটু জেলাসি ফিল করে। তবে ডক্টর লু বুঝতে পারে এই ছেলেটি মনে মনে চেনজিনকে পছন্দ করে। যাই হোক, সেদিন চেনজিনের ওর বাবা মায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল। লি যখন জানতে পারে যে চেনজিন ওর বাবা মায়ের বাড়িতে যাবে, তাই ও আগের ভাগের এখানে চলে আসে। কারণ চেনজিনের বাবা মায়ের সঙ্গে লিয়ের আলাদা করে একটা ভালো সম্পর্ক তো আগে থেকেই ছিল। এরপর দিন লি চিন্তা করে যে ও একটা বাড়ি ভাড়া নেবে, তাই ও চেনজিনকে সাথে করে নিয়ে আসে বাড়িটা দেখার জন্য। এখানে একজন রিয়েল এস্টেট এজেন্ট ওদেরকে বাড়ি দেখাচ্ছিল, কিন্তু যে বাড়িগুলো ওকে দেখানো হচ্ছিল সেই বাড়িতে পানি সংক্রান্ত ঝামেলা ছিল বরাবরই, সেজন্য একটা বাড়ি ওরা চয়েস করে না। চেনজিন তখন বলে, তাহলে কোথায় থাকবে? তোমার অফিস যেখানে, ওর আশেপাশেই তো থাকতে হবে। এরপরে ওই রিয়েল এস্টেট এজেন্ট বলে, একটা বাড়ি আছে সেখানে আপনাদের নিয়ে যেতে পারি, তো চলুন সেখানে যাওয়া যাক। এরপরে সেই বাড়িটাকে দেখানো হয়। এই বাড়িতে কোনো সমস্যা ছিল না। লি বলে, বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। চেনজিন বলে, বুঝতেই পারছি কেন তুমি এই বাড়িতে আমাকে নিয়ে এসেছো। আসলে এই বাড়িটা যেখানে ছিল তার অপোজিটেই মূলত থাকে চেনজিন। এটা হলো সেই ফ্ল্যাট।
তো এই রিয়েল এস্টেট এজেন্টকে আগে থেকেই ভাড়া করে নিয়ে এসেছিল কিন্তু লি। এটা ওরই সাজানো প্ল্যান। আর চেনজিন এটা খুব ভালো করে বুঝতে পেরেছে। চেনজিন ওর ফ্রেন্ডকে বলে, আমি জানি লি আমাকে জ্বালাতন করার জন্য আমার অপোজিটে বাসাটা নিল। ওর বান্ধবী তখন বলে, ছেলেটা আসলে তোমাকে এখনো অনেক বেশি ভালোবাসে, কিন্তু তুমি একেবারে ওকে পাত্তাই দিচ্ছ না। এখন দেখো, তোমার কাছাকাছি থাকার জন্য তোমার অপোজিটে ও বাসা ভাড়া নিল। বুঝতেই পারছো তোমার প্রতি ওর ভালোবাসাটা ঠিক কতটা গভীর। এরপরে লি ওর আপুকে ডেকে নিয়ে আসে, কারণ ওর ওই রুমে তো কোনো খাটপাট কিছু নেই। এবার ওগুলো কিনতে হবে। ও আসে আর প্রত্যেকটা দেখতে থাকে। তারপরে হুট করে চেনজিনকেও বলে, আচ্ছা তোমার মনে আছে আমি তোমার বাড়িতে যখন থাকতাম একটা সোফা ছিল, মানে সোফা বেড, তো ওই বেডে কি পিলো ছিল ওটা তুমি বলতে পারবে? চেনজিন বলে, তা তো আমার মনে নেই। লি তখন বলে, ওরকম হলেই ভালো হতো, কারণ ওগুলোই আমার বেশি ভালো লাগতো। ওখান থেকে আসার সময় ওরা রোমান হলিডে মুভির একটা পোস্টার দেখতে পায়। এই পোস্টার দেখার সাথে সাথেই চেনজিন থমকে যায় আর বলে, তোমার মনে আছে আমাদের একসঙ্গে দেখা সেই মুভির কথা? তখন লিও বলে, হ্যাঁ কেন মনে থাকবে না, আমি তো এখনও চাই তোমার সাথে ওরকম সময় কাটাতে, কিন্তু এখন আর কোনো কিছুই আগের মতো নেই। ওরা দুজনেই বাড়িতে ফিরে আসে। লি বাড়িতে এসে একা একাই রোমান হলিডে মুভিটা দেখতে থাকে। ওদিকে চেনজিনও নিজের রুমে বসে এই মুভিটা দেখতে থাকে। দুজনকে বেশ একটা পার্টিশন দিয়ে আমাদেরকে দেখানো হয়, কিন্তু কেন এরা এক হতে পারছে না এটাই আমি বুঝছি না। যাই হোক, এখানে এই দৃশ্য চেঞ্জ হয়ে যায়। ঘটনা চলে যায় আবারও 2016 সালে। সেদিন রাত্রেবেলা লি বসে বসে পড়াশোনা করছিল। হুট করে কিছু আওয়াজ শুনতে পায়। ওর বন্ধুরা বলে, এই লি, এবার তুই লাইট বন্ধ কর, কারণ হোস্টেল সুপার এদিকেই আসছে। তাহলে আজকে আবার তো চেংরুই ধরা পড়ে যাবে, কারণ রুমে প্রত্যেকেই ছিল একমাত্র চেংরুই ব্যতীত। আর চেংরুইকে যদি টিচার জানতে পারে, মানে হোস্টেল সুপার যদি জানতে পারে চেংরুই আজও রুমে নেই, তাহলে ওকে এখন এক্সপেল করে দিবে, কারণ আগে বহুবার হোস্টেল সুপার এসেছে এবং ওকে রুমে দেখেনি। সো আজকে যদি দেখে যে ও নেই, তাহলে তো সব কিছুই এলোমেলো হয়ে যাবে। হোস্টেল সুপার যখন এখানে আসে, তখন হোস্টেল সুপার দেখে যে চেংরুইয়ের বেডে লি শুয়ে আছে, কিন্তু হোস্টেল সুপার আলাদা করে তো আর জানে না ওই বেডটা চেংরুইয়ের। কিন্তু এদিকে লি এর বেডটাও ফাঁকা ছিল। এবার লি এর বেড আলাদা করে বেড নাম্বার হিসেবে আছে। তখন হোস্টেল সুপার বলে, এই ছেলেটা কোথায় গিয়েছে, এই বেডের ছেলেটা? অন্যরা বলে যে ও আজকে বাড়িতে গিয়েছে। হোস্টেল সুপার তখন এটা টুকে নেয় যে এই বেডের ছেলেটা আজকে আসেনি এবং রাত্রে এখানে স্টে করছে না। যাই হোক, পরদিন সকালবেলা চেনজিনের কাছে একটা কল চলে যায়, আর এটা স্কুল থেকেই করা হয়েছিল। চেনজিন কলটা রিসিভ করে, মানে প্রথমে রিসিভ করতে পারে না, পরে ও যখন ব্যাক করে কলটা তখন দেখতে পায় যে টিচার চি ওকে কল দিয়েছে। টিচার চি ওকে ডেকে পাঠায় আর বলে যে গতকাল রাত্রে নাকি লি ওর রুমে ছিল না, এখন লি ওর বেডে ছিল না। এরপরে চেনজিন আসে আর জিজ্ঞেস করে যে গতকাল রাত্রে তুমি কোথায় ছিলে? তো লি তখন মিথ্যা কথা বলে আর বলে, আমি বাড়িতে গিয়েছিলাম। চেনজিন বলে, বাড়িতে তো আমি তোমাকে দেখিনি। এবার ওকে আলাদা করে বাইরে নিয়ে আসে আর বলে, তুমি আমাকে মিথ্যা বলতে শুরু করে দিয়েছো, গতকাল রাত্রে কোথায় ছিলে সেটা বলো। লি বলে, আমি আসলে রুমেই ছিলাম, চেনডুইকে বাঁচাতে গিয়ে আমি ওর বেডে ছিলাম, এজন্য আমার বেডটা ফাঁকা দেখিয়েছে, কারণ আমি যদি এটা না করতাম ওকে এক্সপেল করে দিত। আর এতে অনেক রেগে যায় চেনজিন আর বলে, তুমি কি এসব করতে এখানে ভর্তি হয়েছো? এখানে তোমাকে কারি কারি টাকা খরচ করিয়ে আমি তোমাকে পড়াচ্ছি, ফার্দার যদি তুমি এসব করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবার চেনজিনকে ও বলে যে ও তো আমার বন্ধু, কিন্তু চেনজিন এইসব কথা না শুনে সোজা টিচারের কাছে আসে আর বলে, আমি চাই লি এর রুমটা চেঞ্জ করতে। ও টিচার তখন বলে, কিন্তু কেন? চেনজিন তখন বলে, ওই রুমের ছেলেরা ভালো নয়, কারণ চেংরুই নামের কেউ একজন ওই রুমে সেদিন ছিল না, আর ওকে বাঁচাতেই লি মিথ্যা কথা বলেছে, লি এর কোনো দোষ নেই। টিচার তখন বলে, দেখো ওরা তো বন্ধু, এজন্য হয়তো এটা করেছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই রুমের প্রত্যেকটা ছেলেই ভালো, ওরা পড়াশোনাতেও ভালো, ফার্দার আর এমন হবে না, আমি দেখে রাখবো। আর লি তো খুবই অনুগত এবং বাধ্য একটা ছেলে, তাই আমি মনে করি যে এরকম আর হবে না। চেনজিন বলে, ঠিক আছে টিচার, তাহলে আপনার উপরে বিশ্বাস রেখে আমি চলে যাচ্ছি। যাই হোক, এদিকে সেদিন যখন চেংরুই ক্লাসে এসেছিল তখন চি ওকে ডেকে পাঠায়। এবার জানা যায় যে চেংরুইয়ের বাবাকে নাকি স্কুলে ডেকে পাঠানো হয়েছে, আর চেংরুইয়ের এক্সপেলের ব্যাপারেও কথা হচ্ছে। এবার সবাই ভাবছিল যে এটা হয়তো লি এর কারণে হয়েছে, কারণ লি তার প্যারেন্টসকে জানিয়েছে আর তার প্যারেন্টস টিচারকে জানিয়েছে বলে চেংরুইয়ের সাথে এরকমটা হচ্ছে। তবে লি তো এসব কিছুর অত কিছু জানে না। লি তো এটাও জানে না যে ওর আপু চেনজিন গিয়ে টিচারকে এটা বলে দিয়েছে যে চেংরুইকে বাঁচাতে গিয়েই মূলত ও মিথ্যাটা বলেছিল। যাই হোক, এখন সবাই লিকে ভুল বোঝে, মনে করে যে লি এর কারণেই চেংরুইয়ের বাবাকে ডাকা হয়েছে। সেদিন আবার উইকেন্ড ছিল, তো লি এর কাছে একটা কল আসে। ওর আপু ওকে ফোন দিয়ে বলে যে তুমি বাড়িতে যাবে না। তো ওর আপুকে কোনো কথা বলে না, সোজা গাড়িতে গিয়ে বসে। বাড়িতে এলেও ও ভালো করে কথা বলে না। ওর আপু বলে, তোমার হয়েছেটা কি, তুমি আমার সঙ্গে ভালো করে কথা কেন বলছো না? ও তখন বলে, তোমার জন্য আমার বন্ধুদের সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছে। ওর আপু তখন বলে, ও আচ্ছা, তা তুমি এই জন্য
আমার সঙ্গে ভালো করে কথা বলছো না? তুমি এতটা বড় হয়ে গিয়েছো যে এইসব কারণে তুমি আমার উপর রাগ দেখিয়ে থাকছো? ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে কথা বলবো না। এবার এটা বলে ও সোজা ওর বান্ধবীর বাড়িতে চলে আসে আর ওর বান্ধবীকে বলে, একটু বল তো, ছেলেটা দেখছি অনেক বার বেড়েছে, সে আমার কথাও শুনছে না। তো সেদিন অনেক রাত হয়ে যাওয়ার পরেও যখন চেনজিন বাড়িতে না ফেরে, লি তখন বারবার ওকে কল দিতে থাকে, কিন্তু তার সত্ত্বেও ওর ফোনটা একদমই তুলছিল না চেনজিন। তো লি তখন না পেরে ওর বান্ধবীর কাছে কল দিলে ওর বান্ধবী জানায় যে তুমি চিন্তা করো না, তোমার আপু আমার বাসাতেই আছে এবং সে একটু ঠান্ডা হলে তারপরে বাড়িতে ফিরে যাবে। যাই হোক, তখন ওর বান্ধবী আবার চেনজিনকে এটা বলে, দেখেছিস তোর ভাইয়ের মাথায় বুদ্ধি আছে, তোকে পেল না বলে আমাকে কল দিল। যাই হোক, লিয়ের এদিকে মনটা খুব খারাপ হয়ে যায়। ও কিছু একটা কাগজে লিখে আর ওর ফোনটা টেবিলের উপরে রেখে তারপরে ও চিন্তা করে ও এই বাড়ি থেকে চলে যাবে এবং যতদিন না ও ভালো রেজাল্ট করছে এবং ওর আপুর মন সন্তুষ্ট করতে পারছে ততদিন বাড়িতে ফিরে আসবে না। সেজন্য একটা কাগজ আর ওই ফোনটা দুটাই রেখে ও চলে যায়। পরের দিন সকালবেলা যখন চেনজিন বাড়িতে আসে তখন চেনজিন দেখতে পায় যে বাড়ির ভিতরে কেউ নেই। ওকে নিজেই লকটা খুলে তারপরে ভিতরে ঢুকতে হয়েছে এবং ওই এখানে লিখেও দেখতে পায় না, শুধু একটা কাগজে লেখা দেখে যে আপু আমি চলে যাচ্ছি এবং ফোনটাও রেখে যাচ্ছি, এবার আমি ভালো রেজাল্ট করে তবেই বাড়িতে ফিরবো। কিন্তু ও যখন স্কুলে গিয়েছিল ওর সঙ্গে কিছু ছেলেরা খারাপ ব্যবহার করতে শুরু করে। মূলত চেংরুইয়ের কারণেই ওই ছেলেগুলোর সঙ্গে খারাপ ব্যবহার করছিল। সবাই তো এটাই ভাবছে যে চেংরুইকে হয়তো লি ফাঁসিয়েছে আর সেজন্য ও বুলিংয়ের শিকার হচ্ছে। ঠিক তখনই আপার ক্লাসের একটি মেয়ে এখানে আসে আর ওকে যারা বুলি করছিল তাদেরকে বকাঝকা দিয়ে বের করে দেয়। এরপরে মেয়েটি টিচারের সঙ্গে কথা বলে, টিচারকে জানায় চেংরুই রাত্রে সেদিন আমার সঙ্গেই ছিল, আসলে ওরা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে। যাই হোক, এরপরে চেংরুইয়ের সঙ্গে মেয়েটি দেখা করতে আসে আর চেংরুইকে জানায়, তুমি জানো তুমি কত বড় ভুল করেছো, আসলে লিয়ের বাবা মা কেউ নেই, লিকে যারা ডোনেশন দেয় মানে যাদের টাকায় লি পড়াশোনা করছে সেই ওর দেখাশোনা করে। চেনজিন যেহেতু ওর রিয়েল প্যারেন্টস নয় আর সেজন্য চেনজিন কি করেছে কি না করেছে তা লি এর দেখার বিষয় নয়, কিন্তু তোমরা সবাই মিলে লিয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো। ছেলেটার কোনো দোষ নেই, ও তোমাকেই বাঁচাতে চেয়েছিল, টিচার চেয়ে এই সমস্ত কথা আমাকে বলেছে, অথচ তোমরা তার ক্লাসমেট হয়েও কিছুই জানতে না। এবার পরদিন আমরা দেখতে পাই যে উইকেন্ড চলে এসেছে, অথচ নিজে নিজে লি মনে মনে ভেবেছিল ওর বোন হয়তো ওকে নিতে আসবে, মানে চেনজিন নিতে আসবে, কিন্তু চেনজিন সেদিন কোনো একটা কাজে হয়তো আটকা পড়েছিল তাই ওকে নিতে যায় না। হুট করে লি অসুস্থ হয়ে যায়। সেদিন হাসপাতাল থেকে চেনজিনকে কল করে জানানো হয় যে লি আপনার কি হয়, সে অসুস্থ হয়ে গিয়েছে, তাই কাইন্ডলি আপনি এখানে আসবেন। তো যখন লি বসেছিল ওকে একটা স্যালাইন দেওয়া হয়েছিল। চেনজিন ওর সঙ্গে দেখা করতে আসে। চেনজিন তো এতদিন লিয়ের সঙ্গে কোনো কথাই বলেনি, তো এই চিন্তায় লি মূলত খাওয়া দাওয়াটা বাদ দিয়ে দিয়েছিল। চেনজিন ওকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো, তুমি এখনো মনে করে আছো যে আমি তোমার উপর রাগ করে আছি, এইসব মনে করে করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলে, আমি টাকা দিলে তো সেটাও নিতে চাও না। লি তখন বলে, তার মানে তুমি সত্যিই রাগ করে নেই? চেনজিন বলে, না, আর আমি কেন তোমার উপর রাগ করে থাকবো, তুমি এত বাধ্য অনুগত্য একটা ছেলে। যাই হোক, সেদিন আমরা দেখতে পাই আবারও স্কুলে ফিরে এসেছিল লি, ওর আপুর দেয়া জুতো দুটো ধুতে গিয়েছিল। তখন কিছু ছেলেরা পুনরায় ওকে বুলি করছিল আর ওই জুতা দুটো নিয়ে একটু বেশি বাদরামি করছিল, আর এটা তো লি সহ্য করতে পারে না, ফলে লি ওদের সঙ্গে ঝগড়া ঝামেলা বাঁধিয়ে দেয়। আর সেদিন ওই পথ দিয়ে ফিরছিল চেংরুই। চেংরুই যখন বুঝতে পারে এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে, চেংরুইয়ের ভিতরে আসে আর যে ছেলে দুটো লিকে সবসময় বুলি করতো ওই ছেলে দুটোর সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। ততক্ষণে হোস্টেল সুপার এখানে চলে আসে আর বলে, কি শুরু করেছোটা কি তোমরা? এবার সবাইকেই টিচার্স রুমে ডাকা হয়, ওদের প্যারেন্টসদেরও ডাকা হয়। এখানে মোটা দুইটা ছেলে ছিল যাদের মায়েরা এসে বড় বড় মুখ করে অনেক কথা বলছিল যে তাদের ছেলেরা ভালো, চেংরুই আর লি মিলে নাকি তাদের ছেলেদের মেরেছে ইত্যাদি ইত্যাদি। কিছুক্ষণ পরেই চেনজিন ওখানে চলে আসে আর বলে, এটা তো আমি কখনোই বিশ্বাস করব না যে লি কাউকে নিজে থেকে মেরেছে, কারণ এটা হতেই পারে না, আমার ভাইকে আমি খুব ভালো করেই চিনি, নিশ্চয়ই ওরা ঝগড়াটা শুরু করেছিল। টিচার আপনিই বলুন তো যে কি হয়েছে। টিচার তখন জানায় আসলে ওরা দুইজন মিলে বেশ অনেকদিন ধরে লিকে একটু প্রতিহত করার চেষ্টা করছে, লিকে বুলি করছে। এই কথা শোনার পরে চেনজিনের তো মাথা গরম হয়ে যায়। এবার চেনজিনও ওদের ওই দুইজনের মায়েদের সঙ্গে ঝামেলা বাঁধাতে শুরু করে দেয়। চেনজিন এরপরে লি এর হাত ধরে টেনে নিয়ে অফিস থেকে বাইরে বের হয়ে আসে আর বলে, এত বড় সাহস কি করে হয় যে আমার ভাইকে নাকি মানুষ বুলি করে। এরপরে ওর ক্লাসে নিয়ে আসে এবং সবার উদ্দেশ্যে বলে, আমি চেনজিন, লি এর বড় বোন, আজকের পর থেকে লিকে যদি কেউ বুলি করেছে তাহলে আমি পুলিশ রিপোর্ট করতে বাধ্য হব, এটা যেন মনে থাকে। এটা বলে যখন ও বাইরে আসছিল তখন ও খেয়াল করে যে এই ক্লাসে অলরেডি একজন ম্যাম ছিল। চেনজিন ম্যামের পারমিশন ছাড়াই ক্লাসে ঢুকে যাওয়ার জন্য সরি বলে চলে যায়, তবে ক্লাসের সবাই তো হই হই করে ওঠে যে এরকম বোন যেন সমস্ত ভাইয়েরাই পায়। যাই হোক, এরপরে টিচার চিকে চেনজিন বলে যে আমার ভাইকে আমি খুব ভালো করেই জানি,
তো ফার্দার এরকম ঘটনা হলে আগে আপনি আমাকে জানাবেন, আর ওকে যেন বুলি করা না হয় সেদিকেও খেয়াল রাখবেন। এরপরে লি এর কাছে ওর সেই 3 বন্ধু আসে, মানে ওর যে 3 রুমমেট তারা আসে আর ওকে সরি বলে। আর লি তো অনেক বড় হৃদয়ের মানুষ, তাই ও ওদের 3 জনকেই ক্ষমা করে দেয় আর একসঙ্গে আবারও পুনরায় ভালো বন্ধু হয়ে যায়। ঘটনা আবারও 2024-এ ব্যাক করে। আমরা ডক্টর লুকে দেখতে পাই। লু এর হাতে কিছু আমরা জিনিসপাতিও দেখতে পাই। ডক্টর লু এবং একই সাথে চেনজিন দুজনে ফিরছিল। তো ওদের একই সঙ্গে ফিরতে দেখে ওই লিফটের ভিতরে লিও উঠে পড়ে। লিওকে জিজ্ঞেস করেছিল যে এগুলো কি। ডক্টর লু কিন্তু জানে যে লি মনে মনে চেনজিনকে পছন্দ করে, তাই ডক্টর লু আরও একটু বেশি বেশি করে চেনজিনের কাছাকাছি থাকছিল। এবার এদিকে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল লিয়ের, যে এতক্ষণ ধরে ডক্টর লু আমার বোনের রুমে কি করছেটা কি। ওদিকে লি মূলত এসেছিল একটা জেলি বানাতে, তাইও কিছু সরঞ্জাম নিয়ে এসেছিল। লি মূলত অনেক ভালো একজন ডক্টর, আর সেই সাথে সাথে ও স্বাস্থ্যের বিষয়েও অনেক বেশি খেয়াল রাখে। অনেকক্ষণ পরে যখন রুম থেকে বের হয় তখন লি ওর দরজা দিয়েই দেখছিল। লি মূলত সবসময় দরজার কাছেই দাঁড়িয়েছিল। ওর হাতে ফোন ছিল এবং হুট করে চাপ লেগে চেনজিনের কাছে কল চলে যায়। চেনজিন বলে, কি হয়েছে, ফোন কেন দিচ্ছ? লি তখন বলে, এমনি ভুল করে চলে গিয়েছে, এটা বলে ও ফোন রেখে দেয়। তাছাড়া ও খুবই অস্থির হয়ে গিয়েছিল। এবার ও চেনজিনের পিছু পিছু চেনজিনের রুমে আসে আর বলে, আসলে আমি কিছু পানি নিতে এসেছি। এটা মূলত মিথ্যা কথা। ও দেখতে এসেছে এই রুমে এতক্ষণ দুজনে করছিলটা কি। ওর একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু ও এসে যখন এলির পটগুলো দেখে তখন বুঝতে পারে যে এতক্ষণ ওই লোক এসব করতেই সাহায্য করছিল তার আপুকে। যাই এর সাথে সাথেই এই পার্টের গল্প শেষ হয়ে যায়। এই পার্টের গল্প আমি একটু দ্রুত করে এক্সপ্লেন করেছি বলে কোথাও কোথাও আপনাদের ফিল হতে পারে যে আমি একটু তাড়াহুড়া করেছি। যাই হোক, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।